আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্রিকেট করতে হলে সবার আগে নিজকে গড়ো, এই অনন্য স্লোগানকে সামনে রেখে ফুলকুরিয়া শহর 1974 সাল থেকে দেশের শিশুদের মাঝে কাজ চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চৌকস বন্ধুদের বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ, তাদের মেধার স্বীকৃতি স্বরূপ কয়েকটি ধাপে পরীক্ষার মাধ্যমে 2008 সাল থেকে অগ্রগতি ব্যাচ প্রদান করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় 2020 সালে অগ্রগতিক ব্যাচ প্রদানের আজকের এই ফাইনাল অনুষ্ঠানে, অগ্রগতিক ব্যাচ ঘোষণা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন 30 জন, সর্বশেষ 30 জন যে ভাইয়ারা অগ্রপথিক লিখিত পরীক্ষা এবং প্রি ভাইভায় উত্তীর্ণ হয়ে ফাইনাল ভাইভাই ফেস করেছে সে ভাইয়ারা, এবং সাথে আমাদের সাথে আরো উপস্থিত আছেন অতিথি হিসেবে আসরের সম্মানিত সহকারী প্রধান পরিচালক আবরারুল হক ভাইয়া, আসরের সম্মানিত প্রধান পরিচালক অলি ইব্রাহিম ভাইয়া, এবং আসরের সাবেক প্রধান পরিচালক, আসরের কেন্দ্রীয় আসরের উপদেষ্টা পরিষদের সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জয়নুল আবেদিন আজাদ ভাইয়া। ভাইয়াদেরকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আরও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান যারা ফেসবুকে লাইভ দেখছেন সেই দর্শকদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা পবিত্র কোরআন তেলাওয়াত শুনব। কোরআন তেলাওয়াত নিয়ে আসছে চট্টগ্রাম মহানগরী নিহারিকার চৌকস বন্ধু মোহাম্মদ তরিকুল ইসলাম আফনান। তরিকুল ইসলাম আফনানকে কোরআন তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور. يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل
للمؤمنون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম মহানগরীর সাগরিকার চৌকস বন্ধু আফনান ভাইয়াকে সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করার জন্য। এ পর্যায়ে আমরা একটি ফুলকুরির গান শুনবো। ফুলকুরির গান নিয়ে আসছে কক্সবাজার শহর শাখার বন্ধু তাওসিফ মুসাইর রুসাফি। তাওসিফ মুসাইর রুসাফি ভাইয়াকে একটি ফুলকুরি সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো হেসে হেসে খেলে খেলে বন্ধুরা সব, এসো আকাশের মতো নীল উদার বেশে, পৃথিবীর সব শিশু মিলে মিশে শান্তির সাদা সাদা পায়রা উড়ায়, শান্তির সাদা সাদা পায়রা উড়ায়। এসো হেসে হেসে খেলে খেলে বন্ধুরা সব, এসো আকাশের মতো নীল উদার বেশে, পৃথিবীর সব শিশু মিলে মিশে শান্তির সাদা সাদা পায়রা উড়ায়, শান্তির সাদা সাদা পায়রা উড়ায়। ও তো শিশু কচি খুকি কিংবা খোকায় অবহেলা করে যাকে ডাক ছোট কায়। ও তো শিশু কচি খুকি কিংবা খোকায় অবহেলা করে যাকে ডাক ছোট কায়। ফুটপাতে অনাহারে রাত কাটে যার, তারও তো বাঁচবার আছে অধিকার। ফুটপাতে অনাহারে রাত কাটে যার, তারও তো বাঁচবার আছে অধিকার। ওর কচি হাতে তুলে দাও রঙিন খাতা, মুছে দাও ভেজা ভেজা চোখের পাতা, হাতে হাত রেখে সব বিভেদ ভুলে শান্তির সাদা সাদা পায়রা উড়ায়, শান্তির সাদা সাদা পায়রা উড়ায়। এসো হেসে হেসে খেলে খেলে বন্ধুরা সব, এসো আকাশের মতো নীল উদার বেশে, পৃথিবীর সব শিশু মিলে মিশে শান্তির সাদা সাদা পায়রা উড়ায়, শান্তির সাদা সাদা পায়রা উড়ায়। নাকে মুখে কালি ঝুলি কারখানাতে ঘামে ঘামে হাত চলে কিছু বানাতে। নাকে মুখে কালি ঝুলি কারখানাতে ঘামে ঘামে হাত চলে কিছু বানাতে। দিনগুলো শুধু দুঃখ শুধু কাঁদবার, কেউ বুঝি নেই তাকে ভালোবাসবার। দিনগুলো শুধু দুঃখ শুধু কাঁদবার, কেউ বুঝি নেই তাকে ভালোবাসবার। এসো গড়ে তুলি দুনিয়াটা সোনালি রঙিন, উৎসবে ভরে দেই সবগুলো দিন। কুয়াশার পর্দাটা সরিয়ে দিয়ে কাঁচা রোদে সোনা সোনা স্বপ্ন পোড়ায়, কাঁচা রোদে সোনা সোনা স্বপ্ন পোড়ায়। এসো হেসে হেসে খেলে খেলে বন্ধুরা সব, এসো আকাশের মতো নীল উদার বেশে, পৃথিবীর সব শিশু মিলে মিশে শান্তির সাদা সাদা পায়রা উড়ায়, শান্তির সাদা সাদা পায়রা উড়ায়, শান্তির সাদা সাদা পায়রা উড়ায়, শান্তির সাদা সাদা পায়রা উড়ায়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কক্সবাজারের বন্ধু রুসাফিকে সুন্দর ফুলকুরির সঙ্গীত পরিবেশনের জন্য। এই পর্যায়ে আমরা চলে যাব আসরের সম্মানিত সহকারী প্রধান পরিচালক ভাইয়ার কাছে। আসরের এই পর্যায়ে উদ্বোধনী কথা রাখবেন আসরের সম্মানিত সহকারী প্রধান পরিচালক আবরারুল হক ভাইয়া। ভাইয়াকে উদ্বোধনী কথা রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো, এই অনন্য স্লোগানকে সামনে রেখে 1974 সাল থেকে কাজ করে যাওয়া শিশু কিশোর সংগঠন ফুলকুরি আসরের আজকের এই অগ্রপথিক ব্যাচ ঘোষণা অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন এবং যারা আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি
খুবই অল্প কথায় যে একটা বিষয় জানাতে চাই। প্রথমে আমাদের আজকে যেহেতু অগ্রগতিক ব্যাচ ঘোষণা অনুষ্ঠান, আমরা সাধারণত ব্যাচ প্রদান অনুষ্ঠান করে থাকি, দুঃখজনকভাবে আজকে আমাদেরকে ব্যাচ ঘোষণা অনুষ্ঠান করতে হচ্ছে। তো সেই অনুষ্ঠানে আমি আজকে প্রথমে আপনাদেরকে আমরা জানাতে চাই যে আমাদের ব্যাচ ঘোষণা অগ্রগতিক বন্ধু কারা হয়ে থাকে। আমাদের ফুলকুড়ি আসরের যারা চৌকস বন্ধুরা থাকে তাদের মধ্য থেকে আমরা শুরুতেই আমাদের ফুলকুড়ি আসরে যে 9টি ব্যাচ আছে, আপনারা জানেন যে শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক, ক্রীড়া, শরীরচর্চা, কৃষি, শিল্প, বিজ্ঞান এবং সেবা, এই 9টি ব্যাচ থেকে আমাদের যে বন্ধুরা অন্তত 4টি ব্যাচ অর্জন করতে পারে তাদের আরো কিছু যোগ্যতা যাচাই সাপেক্ষে তাদেরকে প্রথমেই তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করে। অর্থাৎ প্রথমে তাদেরকে এই ব্যাচগুলো পেতে হয়, ব্যাচগুলো পাওয়ার পরে তারা লিখিত পরীক্ষার জন্য আবেদন করে। লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে, উত্তীর্ণ হওয়ার পরে তাদেরকে আবার প্রি ভাইভা অংশগ্রহণ করতে হয়। এই প্রি ভাইভাতে বেশ আধা ঘন্টা 1 ঘন্টা ধরে তারা যে কঠিন ভাইভায় মুখোমুখি হয়, সেই ভাইভা উত্তীর্ণ করার পর তারা সর্বশেষ ফাইনাল ভাইভা, প্রি ভাইভা সহকারী প্রধান পরিচালক নিয়ে থাকেন আর ফাইনাল ভাইভা প্রধান পরিচালক নিয়ে থাকেন। সেই ভাইভায় তারা যারা উত্তীর্ণ হতে পারে তাদেরকেই সর্বশেষ অগ্রগতি ঘোষণা দেওয়া হয়। তো গত 2000 এটা আসলে বেশ অসুন্দর একটা ব্যাপার যে 2021 সালের মাঝখানে এসে আমাদেরকে 2020 সালের অগ্রগতিক ব্যাচের কথা ঘোষণা করতে হচ্ছে। আমরা চাচ্ছিলাম আমাদের বন্ধুদেরকে যেন আমরা সরাসরি হাতে হাতে তুলে দিতে পারি আমাদের অগ্রগতিক ব্যাচ, অগ্রগতিক সম্মাননার যে বিষয়গুলো থাকে সেগুলো, কিন্তু করোনা আসলে আমাদেরকে সুযোগটা দিচ্ছে না। এই মহামারীর ভয়াল থাবা আমাদেরকে এই যে কাছে থাকার যে প্রচেষ্টা সেখান থেকে কেন জানি দূরে দূরে নিয়ে যাচ্ছে। সেজন্য আমরা আজকে বেশ কিছুদিন ধরে আমরা অপেক্ষা করছিলাম, গত সেপ্টেম্বর মাস থেকে আমরা অপেক্ষা করছিলাম যে আস্তে আস্তে আমাদের বন্ধুদেরকে কখন আমরা একসাথে নিয়ে এসে আমরা অনুষ্ঠান করে বন্ধুদেরকে সুন্দর করে ব্যাচ আমরা পরিয়ে দিতে পারবো। কিন্তু অপেক্ষা মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে। সেজন্য এই বেশি অপেক্ষাটা যেন আর দীর্ঘায়িত না হয়, সেজন্য আমরা সর্বশেষ অনলাইনে এই প্রোগ্রামটা শেষ করার অন্তত ব্যাচ আমাদের বন্ধুরা যে অনেক দিন ধরে অপেক্ষা করে আছে কখন তাদের সেই ব্যাচ পাচ্ছে কিনা, এই শেষ ঘোষণাটা কখন আসবে, তারা পাবে কি পাবে না এই ঘোষণাটা কখন আসবে, তাদের যে দীর্ঘ অপেক্ষার সময়, সেই অপেক্ষার সময়টা শেষ করার জন্য আমরা সর্বশেষ নিতান্তই বাধ্য হয়ে এই অগ্রগতিক ব্যাচ ঘোষণা অনুষ্ঠান অর্থাৎ আমরা আজকে অনলাইনে আমরা ঘোষণা করব। এরপরে আমরা একদিন সময় সুযোগ করে আমাদের বন্ধুদেরকে নিয়ে আমরা অগ্রগতিক ব্যাচ প্রদান, অগ্রগতিক ক্রেস্ট প্রদান, সার্টিফিকেট প্রদান সেই অনুষ্ঠানগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই কারণে আজকে একই সাথে আসলে আমাদের জন্য বেশ আনন্দের এবং কষ্টের দিন। আনন্দের দিন এজন্য যে আমাদের বন্ধুরা প্রায় 7 মাস 8 মাস 9 মাস ধরে অপেক্ষা করছে তাদের সেই যে ব্যাচ পাওয়ার ঘোষণার জন্য, তারা ব্যাচ পাচ্ছে কিনা সে যে অপেক্ষা করে আছে, সেই বিষয়টাকে আমরা একটা সমাধানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আজকে তাদের সেই অপেক্ষার প্রহরটা শেষ হবে। আর কষ্টের ব্যাপার হচ্ছে যেখানে তাদেরকে একটা উৎসব মুখর পরিবেশে আমরা সবসময় নিয়ে এসে আমরা ব্যাচ দিতে পারি, ব্যাচ দিয়ে থাকি, সেই জায়গায় আমরা আজকে দূরে দূরে থেকেও এক একজন আমাদের কাছ থেকে 400-500 কিলোমিটার দূরে হয়তো কেউ হয়তো আরেকটু কাছে, সেই অবস্থাতে রেখেই তাদেরকে আমাদের আজকে ঘোষণা দিয়ে দিতে হচ্ছে। যাই হোক, তো আমরা আশা করছি আমাদের এই কষ্টের দিন, দুঃখের দিন শেষ হবে ইনশাআল্লাহ, এবং আমরা খুব দ্রুতই আমাদের বন্ধুদেরকে সরাসরি আমাদের কাছে নিয়ে এসে তাদেরকে আমাদের যে সম্মাননার যে বিষয়গুলো আছে, পদকের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা তুলে দিতে পারবো। তো সেই প্রত্যাশায় আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে পুরোটা সময় উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আমাদের সকল অগ্রগতিক প্রার্থী বন্ধুদের জন্য শুভকামনা জানিয়ে আমি আমার উদ্বোধনের কাজ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আসরের সম্মানিত সহকারী প্রধান পরিচালক আবরারুল হক ভাইয়াকে। ভাইয়া যেমনটি বলছিলেন, আসলে আমাদের এই অগ্রগতিক ব্যাচ প্রদান অনুষ্ঠানটা বা এই পুরো সেশনটা আসলে 2020 সালের। আমরা পরিবর্তিত পরিস্থিতির কারণে এই কার্যক্রমটা শেষ করতে পারিনি। আসলে সবসময় আসলে উৎসব মুখর পরিবেশে আমাদের এই অনুষ্ঠানটা হয়। বাংলাদেশের সকল ফুলকুড়িদের মধ্যে একটা আমেজের সৃষ্টি করে। এটা আসলে সকল ফুলকুড়ির একটা আকর্ষণের জায়গা, আপনারা নিশ্চয়ই জানেন। সারা বাংলাদেশে 2008 সাল থেকে ফুলকুড়ি আসর অগ্রগতিক ব্যাচ প্রদান শুরু করে। এ পর্যন্ত 379 জন
মাত্র 379 জন ফুলকুড়ি ব্যাচ প্রাপ্তির সৌভাগ্য অর্জন করেছে। বরাবরের মতো এবারও মানে 2020 সালের শুরুতে 2 শতাধিক চৌকস ফুলকুড়ি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেছিল। সেখান থেকে লিখিত পরীক্ষা, এরপরে প্রি ভাইবা 2 পর্বে এবং সর্বশেষ ফাইনাল ভাইবাই টিকেছে 30 জন। এই ফাইনাল ভাইবাই 30 জন প্রার্থীর মধ্যে আজকে যারা এখানে উপস্থিত আছে তাদের মধ্যে আসলে 30 জন। এখান থেকে ব্যাস কয়জন পাবে, আসলে অগ্রপথিক কয়জন অগ্রপথিক হিসেবে ঘোষিত হবে সেটা আমরা দেখতে পাবো অল্প কিছুক্ষণের মধ্যেই। আমাদের সাথে যেহেতু অনুষ্ঠানটা লাইভেও সম্প্রচার হচ্ছে, অনেক দর্শক লাইভেও যুক্ত আছেন, প্রায় শতাধিক দর্শক লাইভে আমাদের সাথে দেখছেন। সবাই আসলে খুব আগ্রহ নিয়ে, আমার বিশ্বাস যে আগ্রহ নিয়ে খুব অপেক্ষা করছে। ওখানে অনেক কমেন্ট আসছে। আজকে যারা এখানে প্রার্থী অপেক্ষা করছে তাদের ফলাফলের জন্য, দীর্ঘ সময়ের অপেক্ষার ফল আসলে, তাদেরকে শুভকামনাও জানিয়েছে অনেকেই। তো আমরা এ পর্যায়ে আরো একটি ফুলকুড়ির গান শুনবো। এরপরে হয়তো আমাদের পরবর্তী সেশনে যাব। পরবর্তী সেশন নিশ্চয়ই সবার জন্য গুরুত্বপূর্ণ, যে অগ্রপথিক ব্যাচ ঘোষণার দিকে যাব। এর আগে একটি ফুলকুড়ির গান পরিবেশন করছে SM মোতাসিম ফুয়াদ তারিফ, রংপুরের চৌকস বন্ধু। তারিফ ভাইয়া গান পরিবেশনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি ফুলকুড়ির গান গাবো না, ফুলকুড়ি প্রকাশিত দেশাত্মবোধক একটি গান গাইতে যাচ্ছি। পৃথিবীর মানচিত্রে যাকে খুঁজে পাওয়া ভার, এই তো স্বদেশ আমার, স্রষ্টার সেরা উপহার। পৃথিবীর মানচিত্রে যাকে খুঁজে পাওয়া ভার, এই তো স্বদেশ আমার, স্রষ্টার সেরা উপহার। এত রূপ এত রং সহস্র বর্ণের ছটা, জোছনারা রাত ভর পাতাবে ঝরে ফোটা ফোটা। সকাল হওয়ার আগে সুভাষিত অনুরাগে সারেগামা গে যায় সহস্র পাখি। বাংলাদেশ, আহা বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, নিজেদের মতো শুধু গড়ে নেয়া বাকি হো আহা। এত বেশি মিঠা পানি নদী ভরা, ইলিশের ঝাঁক বিস্তৃত বনভূমি, বাঁশবেত মধু মৌচাক। এত বেশি মিঠা পানি নদী ভরা, ইলিশের ঝাঁক বিস্তৃত বনভূমি, বাঁশবেত মধু মৌচাক। ধান খেতে বিলে ঝিলে সাদা মেঘে নীলে নীলে, মুখরিত মন প্রাণ বিস্মিত আখি। পৃথিবীর মানচিত্রে যাকে খুঁজে পাওয়া ভার, এই তো স্বদেশ আমার, স্রষ্টার সেরা উপহার। পৃথিবীর মানচিত্রে যাকে খুঁজে পাওয়া ভার, এই তো স্বদেশ আমার, স্রষ্টার সেরা উপহার। এত বড় বেলাভূমি পৃথিবীর নেই যে কোথাও, পূর্বে বা পশ্চিমে দেশ মহাদেশ তুমি যেদিকে যাও। ভেজা ভেজা পলি মাটি যেন সব মানুষের মন, স্নেহ প্রেম ভালোবাসা মনে মেখে রাখে সারাক্ষণ। ভেজা ভেজা পলি মাটি যেন সব মানুষের মন, স্নেহ প্রেম ভালোবাসা মনে মেখে রাখে সারাক্ষণ। দূরে গেলে পড়ে প্রাণ মন করে আনচান, মাটির সঙ্গে কবে হবে মাখামাখি। পৃথিবীর মানচিত্রে যাকে খুঁজে পাওয়া ভার, এই তো স্বদেশ আমার, স্রষ্টার সেরা উপহার। এত রূপ এত রং সহস্র বর্ণের ছটা, জোছনারা রাত ভর পাতাবে ঝরে ফোটা ফোটা।
সকাল হওয়ার আগে সুভাষিত অনুরাগে সারেগামা গেয়ে যায় সহস্র পাখি। বাংলাদেশ, আহা বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, নিজেদের মতো শুধু করে নেয়া বাকি হো আহা আহা ও আহা আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি রংপুরের চৌকস বন্ধু তারিফ ভাইয়াকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট শিশু সংগঠক আসরের প্রাক্তন প্রধান পরিচালক এস.এম. মিজানুর রহমান ভাইয়া। ভাইয়াকে আজকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ভাইয়া নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। ঠিক আছে, আমরা এ পর্যায়ে অতিথির কথাই যাব। আমাদের সাথে যুক্ত আছেন আসরের সম্মানিত প্রাক্তন প্রধান পরিচালক এস.এম. মিজানুর রহমান ভাইয়া। আমরা এ পর্যায়ে বিশেষ অতিথির কথা শুনবো মিজানুর রহমান ভাইয়ের কাছ থেকে। ভাইয়া কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি ভাইয়া, আমার সাউন্ড কি ক্লিয়ার পাওয়া যাচ্ছে? জি ভাইয়া, পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে একটু এক্সাইটেড, একটু বলেই নিই যে একটু নিজে খুব উত্তেজনার মধ্যে আছি, কারণ এই সেশনে এখন যাদের সাথে কথা বলবো দুঃখিত, একটু সম্ভবত কানেকশনের প্রবলেম। আমি আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি। আমি কি সবার কাছে পরিষ্কার শুনে যাচ্ছে? জি ভাইয়া, এখন শোনা যাচ্ছে আপনাকে। আচ্ছা, জি, থ্যাংক ইউ। আমি যেটা দিয়ে কথা শুরু করেছিলাম যে আমি পার্সোনালি খুব এক্সাইটেড এই কারণেই, কারণ যাদের সাথে এই মুহূর্তে কথা বলছি বা যাদের সাথে কথা বলবো প্রত্যেকেই সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত এবং ফুলকুড়ি আসরের যে সর্বোচ্চ ফুলকুড়িদের মধ্যে যে পদমর্যাদা অগ্রপথিক, সেই অগ্রপথিক হওয়ার একটা কাঙ্ক্ষিত মুহূর্তে একটা চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে যারা, এরকম বাছাইকৃত কিছু মেরিটোরিয়াস এবং যাদেরকে আমরা ক্রিম অথবা আপেল বলে অনেক সময় সম্বোধন করি, এরকম একদল ট্যালেন্ট ফুলকুড়ি ভাইয়াদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। এই জন্য ব্যক্তিগতভাবে আমি খুব এক্সাইটেড। আমি নিশ্চিত যে আমার এই এক্সাইটেড মুভমেন্টে যাদেরকে কথা শোনাবো তারা খুব মনোযোগী হয়ে কথা শোনার জন্য আগ্রহে খুব অপেক্ষা করছে। তো আমি জানি না কতটুকু ভালো শোনাতে পারবো, বাট কিছু সময় ধরে আমি তোমাদের সাথে একটু গল্প করতে চাচ্ছি। সম্ভবত অনেক শাখা থেকেই 20 থেকে 25-এর মধ্যে একটা সংখ্যক চূড়ান্ত ভাইবের মধ্যে উপনীত হয়েছে আজকে, যাদের ফলাফল ঘোষণা হবে। যদিও আমরা কেউ জানি না যে এই সংখ্যকের মধ্যে, অর্থাৎ যারা ফাইনাল পর্যায়ে এসেছি তাদের মধ্য থেকে কারা চূড়ান্ত ভাবে অগ্রপথিক হতে পারবো, যেটা অল্প কিছুক্ষণ পরে জানতে পারবো। এবং এটা সবার মধ্যে একটা টান টান উত্তেজনা নিশ্চয়ই অনুভূত হচ্ছে। আমিও সে উত্তেজনার ভাগিদার। তবে আমি আশা করছি এবং প্রধান পরিচালককে রিকোয়েস্ট করবো, আশা করছি যে প্রত্যেকেই যারা আছি আজকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি প্রত্যেকেই আশা করি সফল হতে পারবো। এবং প্রধান পরিচালককেও খুব হাইলি রিকোয়েস্ট করবো যে যাদের যাদের ভালো হয়েছে, যাতে কাউকে বাদ না দেওয়া হয়, প্রত্যেকেই যাতে এই অগ্রপথিকে কাঙ্ক্ষিত অগ্রপথিক হওয়ার স্বপ্ন যাতে আজকে পূরণ করতে পারে। আমার প্রিয় হবু অগ্রপথিক ভাইয়ারা এবং সারা দেশ থেকে যারা শুনছেন, আমরা দীর্ঘদিন ধরেই এই ফুলকুড়ি পরিবারের সাথে সংশ্লিষ্ট আছি। আমি ব্যক্তিগতভাবে ফুলকুড়ির সদস্য ছিলাম, ফুলকুড়ির সংগঠক হিসেবেও কাজ করেছি এবং সেন্ট্রালও সাবেক প্রধান পরিচালক হিসেবে যেহেতু নাম উল্লেখ হয়েছে, আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন যে একজন সর্বোচ্চ পর্যায়ের একজন সংগঠক হিসেবে কাজ করার সুযোগ হয়েছে। তো আমি অভিজ্ঞতার আলোকে অগ্রপথিকদেরকে ছোট্ট কয়েকটি কথা বলবো এবং কথাগুলো চেষ্টা করব মনে ধারণ যাতে করতে সহজ হয়, সেই জন্য গল্পের ছলে অর্থাৎ গল্প আকারে বলার জন্য।
যারা আজকে আমরা অগ্রপথিক হতে যাচ্ছি তাদের প্রতি তাদের বাবা মার যেরকম অনেক প্রত্যাশা, সন্তান পড়াশোনা করে বড় হবে, প্রতিষ্ঠিত হবে, নিজেকে এক্সপ্লোর করবে সোসাইটিতে, সমাজে, দেশে, পৃথিবীতে, ঠিক একইভাবে ফুলকুড়ি আসরের অগ্রপথিকদেরকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা করে। এক কথায় বলতে গেলে ফুলকুড়ি আসর তার ভবিষ্যৎটা অগ্রপথিকদের হাতে সঁপে দিতে চায়। এই জন্য একদল কর্মীদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলে যাদেরকে অগ্রপথিক হিসেবে ট্রিট করে। সেই হিসেবে ফুলকুড়ি আসর যে এক্সপেকটেশন অগ্রপথিকদের প্রতি, আমার অভিজ্ঞতার আলোকে সেই বিষয়ে আমি কয়েকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রথমত হলো ফুলকুড়ি আসরের অগ্রপথিকদেরকে আমরা একটু স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ সেলফ ডিপেন্ডেবল হিসাবে দেখতে চাই প্রত্যেকটা ক্ষেত্রে, নিজের পড়াশোনার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, ইভেন কি ফুলকুড়ির কাজের ক্ষেত্রে। আমরা যারা এই বাংলাদেশে বসবাস করি, আমরা এটা আমাদের একটা হ্যাবিট অথবা জাতিগতভাবে এটা আমাদের একটা অভ্যাস যে অনেক কিছুই আমরা অনেকের উপরে ডিপেন্ডেবল হয়ে যাই। অনেক কাজ ডিপেন্ডেবল হয়ে যাওয়ার কারণে অনেক কাজ, ম্যাক্সিমাম কাজে আমরা করতে পারি না। আজকে আমি অগ্রপথিকে যাতে সেলফ ডিপেন্ডেবল অর্থাৎ সবসময় নিজের সক্ষমতাটাকে যাতে ডেভেলপ করতে পারে, এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করতে চাই, অনেক পুরানো গল্প, দুই একটা জায়গায় হয়তো বলেছি। সেটা হলো আমি এটা কাকের গল্প, কাক কুকিলের গল্প শেয়ার করতে চাই। এক ভদ্রলোক একটা বনের মধ্যে একটু বেড়াতে গিয়েছিলেন। বেড়াতে গিয়ে দেখলেন যে একটা গাছের ঢালের মধ্যে একটা কাক বসে আছে, কিন্তু কাকটার ডানা নেই। এটা দেখে তিনি খুব চিন্তায় পড়লেন যে ডানাবিহীন একটা কাক এটা কিভাবে বেঁচে আছে, কিভাবে খাওয়ার খায়, কিভাবে সে তার জীবনটা আসলে অতিবাহিত করছে এবং ভালোভাবেই বেঁচে আছে। এই চিন্তা ভাবনার মধ্যে হঠাৎ করে তিনি দেখতে পেলেন যে একটা কুকিল এসে, কাকের বর্ণের মতোই কালো কুকিল আমরা জানি, একটা কুকিল এসে সে কাকটাকে খাওয়াচ্ছে। তিনি দেখলেন বাহ, আসলে সৃষ্টিকর্তা যে বলেছে কাউকে না খেয়ে রাখবেন, আসলেই তো তাই। এটা দেখে এখানে উনি খুব পুলকিত হলেন এবং খুব ভালো লাগলো। সে বাড়িতে চলে আসলেন, এসে সে চিন্তা করলেন যে সৃষ্টিকর্তা যেহেতু এরকম ডানা কাটা একটা কাককে খাওয়াতে পারে, আমি তো আশরাফুল মাখলুকাত, আমি পৃথিবীর মানে অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সেই হিসেবে আমাকেও তো সৃষ্টিকর্তা না খেয়ে রাখবেন না। এই চিন্তা থেকে সেও আর বাসায় বসে থাকে, কোনো কাজ করছেন না। তার বাসায় যে জমানো সঞ্চিত যে খাদ্য ছিল, অর্থ ছিল, দিন দিন এগুলো শেষ হচ্ছে, আর অপেক্ষায় আছে কুকিলের মতো কেউ খাওয়াবে। দিন চলে যায়, আস্তে আস্তে তার ভান্ডার পুড়িয়ে যায়। যখন তার ভান্ডার পুড়িয়ে গেল তখন সে খুব অসুবিধায় পড়ে গেল এবং সে দেখলো যে না, তাকে আসলে খাওয়াতে কেউ আসছে না। তখন সে তার পাশে একজন বড় বিজ্ঞ মানুষের কাছে গিয়ে বিষয়টা শেয়ার করলেন যে আমি তো এভাবে আমার সবকিছু হারিয়ে ফেলেছি। আমার ধারণা ছিল যে ওই কাকের মতো আমাকে কোনো একটা কুকিল এসে বা কেউ এসে আমাকে সহযোগিতা করবে, খাওয়াবে, কিন্তু সৃষ্টিকর্তা তো আমার জন্য পাঠালো না। তখন ওই বিজ্ঞ লোকটা তাকে বলল যে ওখানে তুমি যে ডানা কাটা কাকটা দেখেছো, কুকিলও দেখেছো, কিন্তু তুমি বাড়িতে এসে ভাবনা চিন্তা করে কাকের রোলটা প্লে করেছো, অথচ তুমি চাইলে পারতে কিন্তু কুকিলের রোলটা প্লে করতে। তুমি যদি কুকিলের রোল প্লে করতে তাহলে নিজেও ভালো থাকতে এবং তুমি অন্যদেরকে এরকম ডানা কাটা কাক আমাদের সোসাইটিতে যারা পরনির্ভরশীল, তার প্রয়োজনের তাগিদে হতে হয়, এরকম অনেক মানুষকে তুমি সহযোগিতা করতে পারতে। আমার মনে হয় আমার বন্ধুরা তোমরা গল্পটার সারমর্মটা বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা যদি এই কুকিলের মতো রোল প্লে করতে পারি হোল লাইফে, এখন থেকে প্রত্যেকটা কাজে, এই ফুলকুড়ির কাজের কথাই যদি বলি, অগ্রপথিক হওয়ার পরে আমার প্রতি অনেক দায়িত্ব এসে যাবে, অনেক রেসপন্সিবিলিটি আমাকে ক্যারি করতে হবে। এখন এটা করতে গিয়ে যদি আমি কারোর উপর আমি যদি মনে করি যে আমার অমুক সংগঠক, অমুক ভাই এটা আমার কাজটা করে দিবে, তাহলে আসলে পূর্ণ কাজটা সমাধান হবে না। আমি যদি এখানে উকিলের ভূমিকাটা অবতীর্ণ হই, আমি যদি নিজে সেলফ ডিপেন্ডেবল হতে পারি প্রত্যেকটা ক্ষেত্রে, আমি আমার পারিবারিক কাজে, পড়াশোনায় এবং ভবিষ্যতে নিজের ফিউচারটা ঘটনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি বলে যে তাহলে আমার মনে হয় আমরা নিজেকে খুব দ্রুত ভালোভাবে এস্টাবলিশ করতে পারবো। দ্বিতীয় যে বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে একটু সব কাজে অর্থাৎ একটু পারফেক্টলি করতে চেষ্টা করা। আমরা কি বলে যে যাতে প্রত্যেকটা কাজের বিষয়ে খুব সিরিয়াস থাকি। সিরিয়াস মিনস আমি বলতে চাচ্ছি যে কাজটা আমি করতে চাচ্ছি সে কাজটা যাতে আমি 100% আমার রিপোর্টটা দিতে পারি, এক্ষেত্রে যাতে কোনো কার্পণ্য না হয়। কারণ আমি এখন আমার নিজেকে গঠন করার সময়, আমার কেরিয়ার গঠন করার সময়, নিজের মোরালিটি গঠন করার সময়, এখন যদি আমি আমার কোনো কাজে যদি হাইস্ট রিপোর্ট না দিতে পারি,
আমি যদি আমার কোনো কাজে যদি কোনো গাফিলিতি করি, যে একটু কম ভালোটা করি, একটু ছাড় দিয়ে করতে চাই, আমি 100% ইফোর্ট যদি না দিই, 100% বেস্টটা যদি করতে না চাই, তাহলে আমার ফিউচারটা আমার মতো করে, আমার স্বপ্নের মতো করে হবে না। এক্ষেত্রে আমি একটা ছোট্ট গল্প শেয়ার করি। একজন কাঠ মিস্ত্রি, কার্পেন্টার ভদ্রলোক একটা কোম্পানিতে চাকরি করতেন এবং খুব ভালো বেতনে চাকরি করতেন। তিনি সেখানকার সিনিয়র একজন কর্মকর্তা ছিলেন, একজন কাঠ মিস্ত্রি ছিলেন একটা কোম্পানির, এবং তার কাজের এক্সপার্টনেস এবং স্মুথনেস এগুলো অনেক ভালো ছিল এবং তার খুব সুনাম ছিল। তো তার যখন বয়স হয়ে গেছে, তাকে অবসরে যাওয়ার মতো একটা সময় যখন চলে এসেছে, সে যে কোম্পানিতে চাকরি করতে, সে কোম্পানির যিনি বস ছিলেন, যিনি এমডি ছিলেন, তার কাছে গিয়ে শেয়ার করলো যে আমার বয়স হয়ে গেছে, আমাকে মনে হয় একটু যদি চাকরি থেকে ছুটি দেন, আমি একটু অবসর সময়, অর্থাৎ আমার বাকি সময়টা একটু অবসর ভাবে একটু আনন্দে কাটাতে চাচ্ছি। তো সে কোম্পানির বস, অর্থাৎ ওই কোম্পানির এমডি তাকে রিকোয়েস্ট করলো যে ওকে ঠিক আছে, আমরা আপনি আমাদের কোম্পানির জন্য অনেক কিছু করেছেন, তো আপনাকে রিকোয়েস্ট করছি, আমাদের একটা প্রজেক্ট আছে এই মুহূর্তে হাতে, অর্থাৎ অনেকগুলো প্রজেক্ট আছে, এর মধ্যে একটা প্রজেক্ট সর্বশেষ, এই প্রজেক্টটা আপনি একটু শেষ করে দেন, এটার পরে আমরা আপনাকে ছুটি দিয়ে দিব। ভদ্রলোককে ওই প্রজেক্টটা বুঝিয়ে দেওয়া হলো, ভদ্রলোক রাজি হলেন, ভদ্রলোক ওই প্রজেক্টটা করছেন। ওই প্রজেক্ট করতে গিয়ে ভদ্রলোক আগের যত কাজ করেছেন তার হোল লাইফে, সব কাজেই তিনি শতভাগ মনোযোগ দিয়ে খুব স্মুথলি কাজগুলো করতেন এবং সবগুলো কাজে এত চমৎকার হতো, সবাই খুব হ্যাপি থাকতেন, সবাই খুব স্যাটিসফাই থাকতেন। কিন্তু সর্বশেষ কাজটা এসে যখন তিনি চলে যাবেন এরকম একটা মনস্থির করলেন, তখন কেন জানি এই কাজটার প্রতি তার মনোযোগটা সেভাবে ছিল না। সে সেভাবে সেই পূর্ণ কনসেন্ট্রেশন দিয়ে তার মনের মতো করে, মনের মাধুরী মিশিয়ে যেভাবে সে কাজ করে সেভাবে সে করলেন না। এবং কাজটা যখন শেষ হলো, কিছু অর্থাৎ তার ফিনিশিং, তার রং, তার স্মুথনেস, এই জায়গায় অনেক কিছু ল্যাকিংস নিয়ে কাজটা তিনি শেষ করলেন। পরে তিনি কোম্পানির কাছে গেলেন, গিয়ে প্রজেক্টে হ্যান্ড ওভার করার জন্য তার এমডির কাছে গেলেন, গিয়ে প্রজেক্টে হ্যান্ড ওভার করলেন, করে এবং কোম্পানিকে, এমডি কে বললেন এবার মনে হয় আমাকে ছুটি দিতে পারেন। এমডি বললেন যে আর একটা দিন সময় দেন, আগামীকালকে আমরা আপনাকে ছুটি দিব, আপনি একটু অফিস টাইমে সকালে অফিসে আসবেন। তিনি অফিসে গেলেন, গিয়ে দেখলেন যে একটা ছোট্ট আয়োজন সেখানে, এবং তিনি বুঝতে পারলেন যে তার জন্য একটা ফেয়ারওয়েলের আয়োজন করা হয়েছে। এবং সে ফেয়ারওয়েলে এমডি তার হাতে একটা বাড়ির অর্থাৎ চাবি তুলে দিলেন। কি চাবি তুলে দিলেন? দিয়ে বললেন এই যে সর্বশেষ যে বাড়িটা আপনি করেছেন, সেই বাড়িটা কোম্পানির প্রতি আপনার যে ভালোবাসা, আপনার যে স্যাক্রিফাইস, আপনি যে কোম্পানি এত কিছু করে দিয়েছেন, এই জন্য এই বাড়িটা আপনাকে কোম্পানি বিদায়কালে আপনাকে গিফট হিসাবে দিচ্ছে। তখন তাকে চাবিটা দেওয়া হলো, বাড়িটা গিফট করা হলো। এরকম একটা বাড়ি পেয়ে ভদ্রলোক খুব খুশি থাকার কথা, খুব হ্যাপি থাকার কথা, অথচ তিনি এটা পেয়ে কেবল আফসোস করছেন, কেবল মানে হাই উতাস করছেন, কি করলাম, জীবনে কত বাড়ি করলাম, প্রত্যেকটাই পারফেক্টলি করেছি, প্রত্যেকটাই বেস্ট করেছি, আর শেষটা যেটা করলাম এটাই আমার ভাগ্যে পড়লো, যেখানে অবহেলা করলাম সেটাই আমার জীবনের পার্টের সাথে যুক্ত হয়ে গেল। এবং পরবর্তী সময়গুলো শুধু ইস ইস কি করলাম, ভালো করে করলো তো এই বাড়িটা, ভালো বাড়িটা আমারই ছিল, এরকম একটা একটা আফসোসের মধ্যে দিয়ে তার বাকি সময়টা কাটালেন। আমার প্রিয় বন্ধুরা, আমি আসলে যেটা বুঝাতে চেয়েছি, আমাদের জীবনটাও এখন কিন্তু এরকম বাড়ি নির্মাণের মতো। আমি আমার জীবনটা নির্মাণ করছি, আমি আমার লাইফটাকে বিল্ড করছি। এখন আমি যদি প্রত্যেকটা কাজ এরকম 100% বেস্ট করতে পারি, তাহলে কিন্তু সারা জীবন আমাদেরকে এই ভদ্রলোকের মতো ইস করে কাটানো যাবে না। আর যদি এখন আমি আমার 100% রিপোর্ট না দিই, আমি যদি বেস্টটাতে ট্রাই না করি, তাহলে এই কার্পেন্টারের মতো, এই কাঠমিস্ত্রি ভদ্রলোকের মতো পুরো জীবনটা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইস আরেকটু ভালো করলে তো এখন আরো ভালো পজিশনে থাকতাম, ইস পড়াশোনা যদি আরেকটু মনোযোগী হতাম তাহলে তো আমার পজিশনটা এই জায়গায় থাকতো, ইস নিজের মোরালিটিটাকে আগে থেকে যদি ডেভেলপ করে রাখতাম তাহলে আমার ক্যারেক্টার নিয়ে সবাই খুব তারিফ করতো। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে তখন ইসে পড়ে যাবো। আমি যারা অগ্রপথিক হতে যাচ্ছি আমি তাদেরকে অনুরোধ করব, তোমরা জানো যে অগ্রপথিকদেরকে আমরা ফুলকুড়ি আসরে মডেল বলি, যে এর পাইওনিয়ারদেরকে আমরা সবাই, অন্য ফুলকুড়িরা অনুকরণ করে, তারা অনুকরণের একটা পাত্র। এটা কিন্তু একটা বড় বিষয় যে একজন মানুষকে দেখে আরেকজন অনুকরণ করে, যাকে অনুকরণ করে সে কিন্তু একটা দুইটা লাভ, একটা হচ্ছে তার একটা বড় স্যাটিসফ্যাকশন, বড় তৃপ্তি, বড় প্রাপ্তি যে আমাকে মানুষ অনুকরণ করে। একই সাথে সাথে হচ্ছে এই যে তার ভালো গুণগুলো অনুকরণ করে আরেকজনের ভালো হতে ইন্সপায়ার্ড হচ্ছে, এটা কিন্তু তার জন্য একটা বড় সদকা জারিয়াও হচ্ছে। তা আমি যারা অনুকরণের পাত্রের জায়গায় পৌঁছাতে যাচ্ছি, যারা পায়োনিয়ার হয়ে অন্যদের জন্য একটা অনুকরণের মানুষ হতে যাচ্ছি, তাদেরকে অনুরোধ করব আমি যে হোল লাইফে ভালো থাকার জন্য এখন যখন নিজেকে বিল্ড আপের সময়, তখন আমাদেরকে প্রত্যেকটা কাজে চেষ্টা করব যে আমি আমার বেস্ট
রিপোর্টটা দেব, যে কাজটাই করি, আমি পড়াশোনা করি, এখানে বেস্ট রিপোর্ট দেবো, আমাকে বেস্ট হতে হবে, আমি ফুলকুড়ি আসর করি, আমি ফুলকুড়ি আসরে বেস্ট জায়গায় পৌঁছাবো, এবং সে ডেডিকেশন আছে বলেই কিন্তু তুমি আজকে অগ্রগতি হতে যাচ্ছ। এরকম প্রত্যেকটা ফুলকুড়ি আসরের কাজে, শাখার কাজে, যে জায়গায় যখন যে রেসপন্সিবিলিটিটা আসে সেটাতে যাতে বেস্ট হতে পারি সেই ট্রাইটা করবো। থার্ড এবং সর্বশেষ ছোট্ট আরেকটা বিষয় শেয়ার করি, আমি কথার ইতির দিকে যাব, আমি কথার ইতি টানবো। সেটা হচ্ছে যে কখনো আসলে যে কোনো চ্যালেঞ্জ সামনে আসে, আমরা যেহেতু বয়সের দিক থেকে একটু ছোট, মাত্র স্কুল গোয়িং স্টুডেন্ট, আমাদের সব কাজে অনেক বিষয়, এমন অনেক বিষয় আসে আমাদের সামনে যেগুলো আমাদের কাছে নতুন মনে হয়, কঠিন মনে হয়, চ্যালেঞ্জ মনে হয়। আমি এই জায়গায় আমার বন্ধুদেরকে বলবো যে সবসময় এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবা এবং ভালোভাবে অ্যাকসেপ্ট করে সেটাকে কিভাবে ওভারকাম করা যায় সেটাতে চেষ্টা করবা। ভালো কিছু যদি সামনে আসে, এটাকে যদি সেটা যদি কঠিন কাজ হয়, এটাকে যদি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তুমি ওভারকাম করতে পারো, তাহলে তুমি বড় হওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেলে। আর যদি মনে করো না এটা কষ্টদায়ক কাজ, আমি এটাকে নিতে চাই না, আমি কষ্ট করতে চাই না, আমি চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত না, আমি চ্যালেঞ্জ নিতে চাই না, তাহলে তুমি ধীরে ধীরে পিছনের দিকে চলে যেতে পারো। এক্ষেত্রে আমি একজন ভদ্রলোকের কথা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে তুমি মাইকেল জর্ডানের নাম শুনেছ। এই ভদ্রলোককে বাস্কেটবলের রাজপুত্র বলা হয়। আর একটু বুঝিয়ে যদি বলি, আমরা যদি বলি যে ক্রিকেটের রাজপুত্র বললে বা অনেকে ক্রিকেটের ভগবানও বলে, সচিন টেন্ডুলকারকে বলা হয়, ঠিক একইভাবে এই মাইকেল জর্ডানকে বাস্কেটবলের রাজপুত্র বলা হয়। এই ভদ্রলোকটি, এই মাইকেল জর্ডান যখন ছোট্ট ছিলেন, তার বাবা তাকে একদিন একটু খেলার ছলে তাকে দেখার জন্য, টেস্ট করার জন্য যে আমার ছেলেটার আসলে ইচ্ছে বা ইচ্ছে শক্তিটা কেমন, তার ইচ্ছে শক্তির প্রবলতাটা কেমন, এটা বোঝার জন্য তার বাবা তাকে একদিন একটা টি শার্ট, পুরানোটা আধা নতুন আধা পুরানো একটা টি শার্ট তাকে দিল, দিয়ে বললো যে বাবা দেখো তো জর্ডান, এটার দামটা কত হতে পারে। জর্ডান বললো যে বড় জোর এটার দাম হতে পারে, যেহেতু আধা নতুন আধা পুরানো, এটার দাম হতে পারে $5। বললো যে রাইট, তুমি ঠিকই গেস করেছো, এটা $5 হতে পারে। তখন তার বাবা তাকে বলল যে জর্ডান, তুমি একটা কাজ করো, কালকে তুমি বাইরে গিয়ে এই টি শার্ট $10 বিক্রি করে আসবা। জর্ডান চিন্তা করলো যে টাফ জব, কিন্তু টাফ জব হওয়ার পরও জর্ডান এটাকে ইগনোর করলো না, এটাকে বাদ দিল না। সে চিন্তা করা শুরু করলো, সে এটাকে কঠিন অথবা সমস্যা মনে করে নাই, সে সমস্যার জায়গাটাতে ফোকাস করে নাই, সে ফোকাস করেছে যে আসলে এটাকে $10 কিভাবে বিক্রি করা যায়। এই চিন্তা করে সে রাতে খুব মানে চিন্তা ভাবনা করা শুরু করলো। পরে প্রথম স্টেপে সে এটাকে ধুয়ে, তার বাসাতে আয়রন ছিল না, তখন সেটাকে সুন্দর করে ভাঁজ করে তার বালিশে নিয়ে বালিশ নিতে ভাঁজ করে রেখে রাতে ঘুমিয়ে গেলেন। অর্থাৎ আয়রনের একটা বিকল্প, অর্থাৎ এটা অনেকেই হয়তো তোমরা করে থাকবে, যদিও এখন প্রয়োজন হয় না, আগে আমরা এটা করতাম যে সচরাচর আশেপাশে আয়রন করার যদি ব্যবস্থা না থাকতে ভাঁজ করে বালিশের নিচে রেখে দিলে একটা মোটামুটি আয়রন হয়ে যায়। সে এভাবে আয়রন করে এরপরে এটাতে একটা সকালবেলা সে, তার কাছে একটা মিকি মাউসের ছবি ছিল, স্টিকার ছিল, সে এই টি শার্টটার বুকের মধ্যে স্টিকারটা এঁটে দিল, দিয়ে সে তার পাশে একটা রেলওয়ে স্টেশন ছিল বাড়ির কাছে, সে ওখানে লোকালয় আছে জেনে ওখানে সে গেল, গিয়ে সারাদিন ধরে সকাল ধরে এটা বিক্রির জন্য চেষ্টা করলো। এই $5 টি শার্ট $10 বিক্রি করার জন্য সারাদিন চেষ্টা করলো, এবং বিকাল অব্দি সে সফল হলো। বিকালে একজন ভদ্রলোক খুব খুশি হয়ে, কেন জানি তার প্রতি দয়া হলো, তখন সে মিকি মাউসের কি বলে যে টি শার্টটা সে কিনে নিয়ে গেল, তার বাচ্চার জন্য কিনে নিয়ে গেল $10। ঠিক এটা শেষ করে, অর্থাৎ $10 বিক্রি করে মাইকেল বাসায় গিয়ে তার বাবার হাতে দিল, তার বাবাকে বললো যে বাবা আমি এটা বিক্রি করে এসেছি। বাবা তাকে ভাবা দিয়ে বললো গুড, এটা একটা ভালো কাজ করেছে। কয়েকদিন পরে তাকে একই রকম আরেকটা টি শার্ট দিয়ে বললো এটার দাম কত হতে পারে, বললো যে এটাও $5 হতে পারে বড় জোর। তো বললো যে আবার তুমি এটা $20 বিক্রি করবা। জর্ডান সেদিনও কিন্তু বলে না যে এটা চ্যালেঞ্জ, এটা একটা কষ্টকর বিষয়, এটা আমি পারবো না, এটা অসুবিধার বিষয়। সেদিনে সে ফোকাস করেছে যে আসলে $5 জিনিসটা কিভাবে $20 বিক্রি করা যায়, এবং সে তারপরের দিন সেটাকেও কোনো না কোনো ভাবে মেকানিজম করে সে এটাকে $10 $5 টি শার্টটা $20 বিক্রি করে এসেছে। তার কিছুদিন পরে ঠিক একই স্টাইলে আরেকটা টি শার্ট জর্ডানের বাবা তাকে দিয়ে বললো যে এটার দাম, বললো এটা বড় জোর $5, বললো যে এটাকে তোমার $100 বিক্রি করতে হবে। জর্ডান সেদিনও কিন্তু সে অসুবিধা চ্যালেঞ্জটাকে কষ্ট হিসেবে নেয়নি, সে আবারও ফোকাস করেছে যে আসলেই কিভাবে এটাকে $100 নিয়ে যাওয়া যায়, $100 ভ্যালু এটা বিক্রি করা যায়। তখন জর্ডান সে চিন্তা করতে করতে সে জানতে পারলো সেই শহরে তার পরের দিন একটা শো ছিল, শোটা ছিল
সে হলিউডের একজন অভিনেত্রী, ফারা নামে একজন অভিনেত্রী সেই শহরে সেদিন আসবেন। কারণ সে চিন্তা করলো যে আমি কোনোভাবে যদি ফারার কাছে ফারার একটা অটোগ্রাফ নিয়ে এটার ভ্যালুটাকে অ্যাড করে নিতে পারি, তাহলে এটা অনায়াসে আমি ভালো বিক্রি করতে পারবো। এবং তাই করলো। সে ওই শুতে কোনো অনেক কষ্ট করে ঢুকে মানুষের ফাঁক দিয়ে সে ফারার কাছে পৌঁছে গিয়ে তার টি শার্টে একটা অটোগ্রাফ নিয়ে নিল। নিয়ে সে ওই শুটা যেখানে হচ্ছিল হল রুমের একটা ছোট্ট রশি দিয়ে সেখানে এটাকে ঝুলিয়ে দিল, যে ফারার বিখ্যাত অভিনেতা ফারার অটোগ্রাফ সম্মিলিত টি শার্ট, যেটার দাম হচ্ছে $100। মানুষ যখন ও দেখে বের হয়ে এই অটোগ্রাফ সম্মিলিত টি শার্টটা দেখলো, সবাই হুমড়ি খেয়ে পড়েছে এটা কেনার জন্য। সে দাম লিখেছে $100, কিন্তু পিছন দিকে কেউ বলছে $200, কেউ 300, কেউ 500, কেউ 1000, সর্বশেষ $2000 তার এই টি শার্টটা বিক্রি হয়েছে। এবং যখন তার বাড়িতে ফিরেছে, বাবার হাতে যখন $2000 সে তুলে দিল, তার বাবা অবাক হয়ে বলল যে এটা কিভাবে সম্ভব করলে? তখন সে স্ত্রীটা বলল, এবং বাবা পিঠ চাপড়ে বলল যে বাবা, আমার মনে হয় তুমি বড় হয়ে ভালো কিছু করবে এবং অনেক বড় হবে, যে আমি দোয়া করছি। এবং আলটিমেটলি আসলে সে তার লাইফে তার সে যেটা টার্গেট নিয়েছিল, সে বাস্কেটবলে ভালো করবে, এবং শেষ পর্যন্ত সে এখন পৃথিবীর সেরা বাস্কেটবলার। এবং সেখানে সে ছোটবেলায় সেটা জানান দিয়েছে, এবং ছোটবেলা থেকে এই যে আমি পারবো না, এটা একটা চ্যালেঞ্জ, এটা একটা অনেক কঠিন কাজ, এটা আমি করতে চাই না, কেন করব, কেন আমাকে এই চ্যালেঞ্জটা নিতে হবে, এ ধরনের জায়গায় কিন্তু সে চিন্তা করে। চ্যালেঞ্জ এসেছে, ছোট চ্যালেঞ্জ, বাট এটা দিয়ে শুরু করেছে আস্তে আস্তে বড় চ্যালেঞ্জ গুলো। এবং বাস্কেটবলের ক্ষেত্রেও কিন্তু উনি কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বড় হতে পারেননি। উনি যখন স্কুল টিমে, বা মাইকেল জর্ডান যখন স্কুল টিমে ছিলেন, তার স্কুল টিম থেকে সে প্রথম বাদ পড়ে গিয়েছিল, বা বাদ পড়ে যখন বাড়ি গিয়েছিল, তার মাকে যখন বলেছে, তার মা সান্ত্বনার পরিবর্তে বলেছিল যে তুমি নিজেকে যোগ্য করে তুলতে পারো। পরে এমনভাবে সে ট্রেন্ড আপ হয়েছে, পরের বছর সে তার স্কুল টিমে চান্স পেয়েছে। এখন সে পৃথিবীর সবচেয়ে সেরা বাস্কেটবল প্লেয়ার। আমার প্রিয় বন্ধুরা, আমার মনে হয় এটার গল্পটার মিনিংটাও তোমরা বুঝতে পেরেছো, যে আমরা এখন থেকে প্রথম কথা হচ্ছে, এই গল্প থেকে আমি পার্সোনালি যে মেসেজটা আমি ফিল করি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যে কোনো কাজই আমরা যত বড় কাজই হোক, এটাকে চ্যালেঞ্জ আকারে নিব, এটাকে অসুবিধা মনে করব না, কষ্ট মনে করব না, পারবো না এই কথাটা মাথায় আনা যাবে না। আমরা এই জায়গাগুলোতে ফোকাস করব না, ফোকাস করব যে হ্যাঁ, এই চ্যালেঞ্জটা আমি কিভাবে ওভারকাম করতে পারি। থিঙ্কিংটা যদি আমি কি বলে যে ফোকাস করতে পারি, তাহলে খুব দুঃখিত, একটু আনমিউট হয়ে, সরি, মনে হয় আবার শুনতে পাচ্ছে সবাই আমাকে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি কিভাবে এটাকে ওভারকাম করতে পারি, এই জায়গাটাতে ফোকাস করি, আমি নিশ্চিত অনেক বড় বড় কাজ, অনেক বড় বড় অসুবিধা ওভারকাম করে আমরা সবাই, বিশেষ করে যারা অগ্রগতি খেতে যাচ্ছি, আমরা নিজেকে আরো অনেক বড় জায়গায় পৌঁছে দিতে পারবো। এবং প্রত্যেকে নট দ্যাট এটা নিজের পার্সোনাল কাজে না, সাংগঠনিক ফুলকুড়ির কাজে, সাংগঠনিক কাজে, যে কোনো কাজে, এই সব কাজে যদি এখন থেকে তুমি এরকম চিন্তা করো যে বাধাই আসুক, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ, আমি এটা ওভারকাম করতে হবে, এবং কিভাবে ওভারকাম করবো সেই জায়গাটাতে যদি আমি ফোকাস করি, দেন অবভিয়াসলি এটা আমরা কি বলে ওভারকাম করতে পারবো। এভাবে করে তুমিও কিন্তু মাইকেল জর্ডানের মতো একসময় বড় অসুবিধাগুলো ওভারকাম করে, বড় চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করে আমরা আমাদেরকে একটা বড় জায়গায় পৌঁছে দিতে পারবো। আমার প্রিয় বন্ধুরা, অনেকক্ষণ ধরেই কথা বলেছি, আর বিশেষ করে তোমরা তো খুব উন্মুখ হয়ে আছো, তীর্থের কাকের মতো অপেক্ষা করছো যে অগ্রগতি হওয়ার সেই কাঙ্ক্ষিত ঘোষণা। আমি বলি যে এটা ফুলকুড়িদের একটা আজন্ম স্বপ্ন, অর্থাৎ ফুলকুড়ি হিসেবে সে যখন তার জন্মটা হয়, তারপর থেকে যখন তার বোধ হয় যে অগ্রগতি নামক একটা অ্যাচিভমেন্ট আছে, এটা আসলে প্রত্যেকটা ফুলকুড়ি এটাকে লালন করে। হতে পারে যে হয়তো সবাই এটা অ্যাচিভ করতে পারে না, কিন্তু প্রত্যেকটা ফুলকুড়ির এটা একটা বড় স্বপ্ন। সেই স্বপ্নের দ্বার প্রান্তে আমরা যারা পৌঁছেছি, আমি সবশেষে তোমাদেরকে একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই। আমি একটু পিছনে নিয়ে যেতে চাই তোমাদেরকে, অল্প সময়ের কথাগুলো বলে আমি শেষ করতে চাচ্ছি। তোমাদের মনে থাকার কথা, তুমি যখন ফুলকুড়ি আসরে আসা শুরু করেছো, এবং হয়তো অদ্যাবধি পর্যন্ত কোনো না কোনো সংগঠক তোমার হাত ধরে ফুলকুড়ি আসরে তোমাকে নিয়ে গিয়েছিল, এখনো নিয়ে যায়। এখনো কোনো না কোনো সংগঠক, কোনো না কোনো ভাইয়া, যাদেরকে ভাইয়া বলে ট্রিট করে আমরা খুব তৃপ্ত হই, খুব নিজেরা খুব আনন্দ উপভোগ ফিল করি, সেই ভাইয়াটির কথা আমি তোমাদেরকে একটু ভাবার জন্য বলবো। ভাবনাটা এটা, এই যে সংগঠক ভাইয়াটা তোমার হাত ধরে তোমাকে এইরকম একটা সুন্দর সংগঠনে নিয়ে আসে নার্সিং করে,
তুমি একটু মিলিয়ে দেখো তো, এই ভাইয়াটার কি কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ আছে? আমার মনে হয় প্রত্যেকেই মিলিয়ে একটা জবাব আমাকে দিবে যে আসলে ওর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমি যদি একটু হয়তো শুনতে অনেকের কাছে একটু কেমন আহ দেখা পাও লাগতে পারে বিষয়টা, আমি নিজেও একজন বাবা, আমি যদি বাবা মায়ের সাথে এটা একটু মিলাই, আমাদের বাবা মাও আমাদের জন্য করে, এবং পৃথিবীর সবচেয়ে বেশি বড় শুভাকাঙ্ক্ষী হচ্ছে আমার জন্য, তোমার জন্য, প্রত্যেকের জন্য আমাদের নিজ নিজ বাবা মা। তা আমার বাবা মা যেটা করে আমি বলবো সেখানে কিন্তু একটা স্বার্থ নিহিত থাকে। এক নম্বর হচ্ছে বাবা মায়ের এজ এ বাবা হিসেবে, মা হিসেবে এটা আমার রেসপন্সিবিলিটি, প্রভু প্রদত্ত একটা রেসপন্সিবিলিটি, এটা একটা দায়িত্ব। একই সাথে হচ্ছে এটাও আমরা অস্বীকার করতে পারবো না, আমি থেকে শুরু করে প্রত্যেকটা বাবাই, প্রত্যেকটা মা এটাও আশা করি যে আমার সন্তান যখন ভালো জায়গায় পৌঁছাবে, স্টাবলিশড হবে, একসময় সে আমার অবলম্বন হবে। কিন্তু এই জায়গায় যদি আমি আমার এই সংগঠক ভাইয়াটার সাথে মিলিয়ে দেখি যে সংগঠক ভাইয়াটার সুচারু তত্ত্বাবধানে, আদর, ভালোবাসা, যত্নে আজকে আমি এই পর্যায়ে, তার সাথে যদি মিলিয়ে দেখি সেটি আমার জন্য এতটা করে, এতটা করে, এটার মধ্যে কি আসলে তার কোনো ব্যক্তিগত স্বার্থ আছে? আমার মনে হয় প্রত্যেকেই সবাই বলবো যে না, আসলে হয়তো কেউ এভাবে ভেবে দেখিনি, আসলেই না, কোনো রক্তের সম্পর্ক নেই, কখনো চিন্তা মনে এরকম একটা মানুষ আমাকে এতটা আপন করে নিয়েছে, আমার যোগ্যতাকে বিল্ড আপ করার জন্য আমাকে এরকম নার্সিং করে এই জায়গায় নিয়ে এসেছে, একটা ভালো মানুষ হিসেবে তৈরি করার জন্য তার এই যে ডেডিকেশন, তার যে স্যাক্রিফাইস আমার জন্য, এটা নিঃস্বার্থ ভাবে সে করে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি নিশ্চিত প্রত্যেকটা বন্ধুই তোমরা আমার সাথে একমত হবে। এখন কেন এই কথাটা বললাম? আচ্ছা, এই ভাইয়া, যে ভাইয়াটা তোমার জন্য নিঃস্বার্থ ভাবে করে সব কাজেই, তোমাকে যদি এটাও জিজ্ঞেস করি, তোমার এই আস্থাটা আছে, উনি আমার জন্য, উনি বড় একজন শুভাকাঙ্ক্ষী আমার জন্য, আমাকে যা বলে আমার প্রত্যেকটা জিনিস ভালোর জন্যই বলে। তা আমি এই জায়গায় বলবো এই ভাইয়াটা শুধুমাত্র এতদিন বলেছে যে তা না, ভবিষ্যতে যে বিষয়গুলো তোমাদেরকে বলবে অ্যাজ এ লিডার হিসেবে, অ্যাজ এ দায়িত্বশীল হিসাবে তোমাদেরকে যে বিষয়গুলো উপদেশ দিবে, সবসময় চেষ্টা করবে এই ভাইয়াদের এই ভালো কথাগুলো, কোনোভাবেই এমন কোনো কথাকে আলাদা করা যাবে না যে ভাইয়াটা মনে হয় আমার এটা ভালোর জন্য করে না। এই আস্থাটা যেমন ছিল, ভবিষ্যতে এই আস্থাটা রাখবে, এই ভাইয়াদের জন্য বিশেষভাবে দোয়া করবে। একই সাথে সাথে আমি অর্গানাইজেশনের কথাটা একটু ট্র্যাক করে দিতে চাই। এই অর্গানাইজেশনেরও কিন্তু পার্সোনাল কোনো স্বার্থ নেই। আমি শুধু এই জায়গায় এটাকে বলবো, ফুলকুড়ি আসর এই সংগঠন আমাদেরকে অনেক দিয়েছে, তোমাদেরকে অনেক দিচ্ছে, অনেক দিবে। আমাদের এই দায়িত্ববোধটা প্রত্যেকে থাকা দরকার। এই অর্গানাইজেশন আমাদেরকে দুঃখিত, আমি ডিসকানেক্ট হয়ে গেছে, আমি অল্প কয়েক সেকেন্ডের মধ্যে শেষ করতে চাচ্ছি। আমি যে কথাটা বলছিলাম যে ফুলকুড়ি আসর যে আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমরা শুধু নিয়ে কিন্তু শেষ করাটার মধ্যে কৃতজ্ঞতা বোধ না। এখন সময় হচ্ছে আমরা যারা অগ্রগতি হতে যাচ্ছি, আমরা যাতে ফুলকুড়ি আসরকে কিছু দিতে পারি, কিছু না অনেক কিছু যাতে দিতে পারি। অনেক কিছু পেয়েছি, অনেক কিছু দিতে পারি। বিশেষ করে একটা দায়িত্ব আমি দিয়ে দিতে চাচ্ছি, যারা আজকে অগ্রগতি হতে পারবো, আজকে অগ্রগতি হতে যাচ্ছে, আমি তাদেরকে অনুরোধ করে বলবো এই দায়িত্বটুকু অন্তত অনেক দায়িত্বের মধ্যে এটাকে তুমি একটু প্রায়োরিটির মধ্যে রাখবে। তুমি তোমার মতো করে এরকম 2 জন 4 জন 5 জন না হলেও প্রত্যেকটা অগ্রগতি অন্তত একটা করে অগ্রগতি যদি আমি আমার জীবনে যাতে বানিয়ে ফুলকুড়ি আসরের জন্য কৃতজ্ঞতা বোধটা আমরা দেখাতে পারি। এবং প্রত্যেকটা কাজে ফুলকুড়ি আসর এত ভালো করে আমাদেরকে তৈরি করেছে, প্রত্যেকটা কাজে ফুলকুড়ি আসরের আনুগত্যের মধ্যে থাকা, ফুলকুড়ি আসরের সাথে থাকা, এই প্রত্যাশা করছি। আবারও যারা আজকে অগ্রগতি হতে যাচ্ছে সবার প্রতি অনেক অনেক শুভকামনা আগে থেকেই অভিনন্দন জানাচ্ছি। এবং আবারও প্রধান পরিচালককে বলবো যারা যারা ভালো করেছে কাউকে যাতে বাদ দেওয়া না হয়, প্রত্যেকটা প্রার্থীকে যাতে অগ্রগতি করা যায় এই অনুরোধটুকু জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের একজন প্রিয় মানুষ, ব্যক্তিগতভাবে আমার অনেক প্রিয়, শুধু আমার মানে মানে ভাইয়া আমার প্রিয় যে তা না, ভাইয়া অর্থাৎ ভাইয়ার স্ত্রী ভাবি অনেক প্রিয়, আমাদের অনেক বড় অভিভাবক, ফুলকুড়ি আসরের সহ-সভাপতি এবং সাবেক প্রধান পরিচালক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আমাদের জয়নুল আবদিন আজাদ ভাইও আমাদের সাথে আছেন। আমরা অনেক কৃতজ্ঞ আজাদ ভাইদের থেকে
আজকে তো তোমরা শিখবে যে তা নাই, যে আমার মতো ছোট্ট মানুষ আমি যে তোমাদের সাথে কথা বলছি, আমরাও কিন্তু এই আজাদ ভাইদের দেখেই শিখেছি, আজাদ ভাইদের থেকেই শিখে বড় হয়েছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও আজাদ ভাইকে অনেক অনেক স্বাগত এবং সাধুবাদ জানাচ্ছি, এবং ফুলকুড়ি আসরের কেন্দ্রীয় আসরকে অনেক অনেক অভিনন্দন। এরকম একটা সময়, এরকম একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে যে এরকম একটা আয়োজন করছে, অর্থাৎ অগ্রগতি করার কাজটা যে থামিয়ে রাখেনি, এটাও কিন্তু এই যে ফুলকুড়ি আসর যে চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো মানে যোগ্যতা তার আছে, এটা কিন্তু একটা আরেকটা প্রমাণ। আমি ফুলকুড়ি আসরকে অনেক অনেক অভিনন্দন জানাই, প্রধান পরিচালক সহ কেন্দ্রের সকল ভাইদেরকে এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে এই কার্যক্রমটাকে স্মুথলি করতে পেরেছে। আর সারা দেশে যারা দেখছেন, বিশেষ করে ফুলকুড়ি পরিবারের অভিভাবক সংগঠক যারা আছেন, আমি সবাইকে বলবো যে এই যে আমরা সংগঠকরা ফুলকুড়ি আসরের জন্য যে সময় বিনিয়োগ করছি, সময় ব্যয় করছি, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীরা ফুলকুড়ি আসরকে যে সহযোগিতা করছি, এটা বড় বিনিয়োগ। এবং আমার দৃষ্টিতে, আমার নয় পৃথিবীর অনেক বড় বড় মানুষের দৃষ্টিতে শিশুদের জন্য বিনিয়োগ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বিনিয়োগের মধ্যে একটি, যেটা থেকে অনাগত পৃথিবী অনেক বেশি বেনিফিটেড পাবে। অন্য জায়গার বিনিয়োগগুলোর অত বেশি স্থায়ী বেনিফিট হয় না, কিন্তু একটা শিশুর জন্য বিনিয়োগ করলে, এই শিশুটা যদি এই পৃথিবীর জন্য আশীর্বাদ হয়, তাহলে অনাগত পৃথিবী অনেক বেশি বেনিফিটেড হবে। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, এবং অন্য সংগঠক যারা আছেন আজকে, যারা কষ্ট করে এই যে অগ্রগতি পর্যায়ে এসে শিশুদেরকে পৌঁছে দিয়েছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং আপনাদের হাত ধরে আরো অসংখ্য ছেলেরা পথ দেখবে, সুন্দরের পথ দেখবে, আলোর পথ দেখবে, এবং এরকম আরো অসংখ্য ছেলেরা অগ্রগতি পেয়ে ফুলকুড়ি আসরকে, এই দেশটাকে, এই পৃথিবীটাকে গড়বে। যে পৃথিবী গড়ার স্বপ্নে এই আজাদ ভাইদের মতো মানুষরা ৭৪-এ এই ফুলকুড়ি আসরের সৃষ্টি করেছিলেন। আবারও সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে আমি কথা থেকে বিদায় নিচ্ছি। হয়তো সেশনের পুরো সময়টাই থাকতে চেষ্টা করব। আবারও সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। বাংলাদেশ জিন্দাবাদ, অবশ্যই অবশ্যই ফুলকুড়ি আসর জিন্দাবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি শিশুপ্রিয় গল্পের ঝুড়িওয়ালা মিজান ভাইয়াকে। মিজান ভাইয়া ঠিক যেমন শিশুদের মধ্যে জনপ্রিয়, মিজান ভাইয়ের গল্পগুলো ঠিক তেমনই জনপ্রিয় শিশুদের মাঝে। তো আজকে মিজান ভাইয়া তার বক্তব্যে অনেকগুলো গল্প শুনিয়েছেন আমাদেরকে। নিয়মিত মিজান ভাইয়া আমাদেরকে গল্প শোনান। আসলে এই গল্পগুলো শিশুদের মাঝে অনেক জনপ্রিয়। আমরা জানি, আমাদের ফেসবুক লাইভে অনেকে এই কথাই বলছে যে মিজান ভাইয়ের গল্পগুলো সবসময় আমাদের অনুপ্রাণিত করে, আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সে ছোটবেলার ফুলকুড়ির কথা। তো আজকে যারা অনুসরণীয় অর্থাৎ অগ্রপথিক হতে যাচ্ছে, নিশ্চয়ই আজকে যারা নতুন করে অগ্রপথিক হচ্ছে তাদেরকেও এই গল্পগুলো অনুপ্রাণিত করবে এবং তাদেরকে অন্যদের কাছে অনুসরণীয় হতে আরো বেশি তৈরি করবে, এই আশা রাখি আমরা। এ পর্যায়ে সবাই আসলে অপেক্ষা করছে যে আসলে দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে তাদের ব্যাজ কে কে পাচ্ছে সেটা ঘোষণা হবে। আমরা সেই অপেক্ষার সময়টা দীর্ঘ করব না, আমরা সেদিকে যাব। আমাদের মাঝে প্রধান অতিথি আছেন, প্রধান অতিথির কথাও আমরা শুনবো নিশ্চয়ই, সেটার জন্য অনেকে অপেক্ষা করছে। তো এই পর্যায়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সেশন অগ্রপথিক ব্যাচ ঘোষণা, আমরা সেদিকে যাব। আমি আসরের সম্মানিত প্রধান পরিচালক ভাইয়াকে অনুরোধ করছি অগ্রপথিক ব্যাচ ঘোষণা এবং কথা রাখার জন্য। আসরের সম্মানিত প্রধান পরিচালক অলি ইব্রাহিম ভাইয়াকে অনুরোধ করছি অগ্রপথিক ব্যাচ ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করার জন্য। ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ি আসর পত্রিকা আয়োজিত আজকের এই অগ্রগতিক ব্যাচ ঘোষণা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, আমাদের একান্ত প্রিয় কেন্দ্রীয় আসরের উপদেষ্টা সহ সভাপতি, আসরের প্রাক্তন প্রধান পরিচালক, বিশিষ্ট সাহিত্যিক এবং মিডিয়া ব্যক্তিত্ব জয়নুল আবেদিন আজাদ ভাইয়া। উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথি, আসরের প্রাক্তন প্রধান পরিচালক, বিশিষ্ট শিশুপ্রিয় ব্যক্তিত্ব আমাদের একান্ত প্রিয় মিজানুর রহমান ভাইয়া, আসরের সহকারী প্রধান পরিচালক আবরার রহমান ভাইয়া, সম্মানিত সঞ্চালক এবং প্রিয় ফুলকুড়ি বন্ধুরা সহ আমাদের আজকের এই অনুষ্ঠানটি যারা লাইভের মাধ্যমে দেখছেন তারা সহ সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ফুলকুড়ি বন্ধুরা, আমরা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো এবং যারা লাইভ দেখছে তারাও অপেক্ষা করছে। তো শুরুতেই আমি যেটি বলতে চাই সবার উদ্দেশ্যে, তোমরা নিশ্চয়ই জানো, আমি আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই বিষয়গুলো তোমরা পড়াশোনা করেই তোমরা অগ্রগতি হওয়ার জন্য সম্মত হয়েছে এবং অগ্রগতি হওয়ার জন্য চেষ্টা করেছো। আমরা চাই এবং আমরা বলি, ফুলকুড়ি বলে যে একজন অগ্রগতিক তার ব্যক্তিগত ব্যবহার, আনুগত্য, নিষ্ঠা, সংগঠন পরিচালনার দক্ষতা এবং ফুলকুড়িতে তার অবদানের স্বীকৃতির জন্য মূলত আমরা এই অগ্রগতিক ব্যাচটি প্রদান করে থাকি।
তো এই জন্য আমরা চাই, এতক্ষণ ধরে আমরা মিজান ভাইয়ার কথা শুনেছি, আমরা চাই যে তোমরা একজন ফুলকুড়ি আসরের মধ্যে তোমরা অন্যান্য ফুলকুড়ির জন্য একটা অনুসরণীয় আদর্শ হবে, তোমরা একজন ভালো মানুষ হবে, তোমরা একজন দেশের যোগ্য নাগরিক হবে এবং দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠবে। সেই আশাবাদ আমি তোমাদের প্রতি রাখতে চাই এবং আমাদের জীবনের আমরা যেন ভারসাম্যপূর্ণ জীবন গঠন করতে পারি, আমরা যেন দেশের জন্য, মানুষের জন্য, সর্বোপরি নিজের জন্য কিছু করতে পারি, আমরা যেন নিজে ভালো মানুষ হয়ে নিজের যোগ্যতা অর্জন করার মাধ্যমে, আমরা জানি যে ফুলকুড়ি আসরের যে প্রধান স্লোগান পৃথিবীকে করতে হলে সবার আগে নিজকে করো, সুতরাং আমরা চাই যে আমরা নিজকে গড়ব এবং নিজকে গড়ার মাধ্যমে আমরা পৃথিবীকে গড়ব, আমরা দেশকে গড়ব। তো প্রিয় বন্ধুরা, তোমরা এটাও জানো যে তোমরা বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করেছো। মিজান ভাই ওই বিষয়টা বলেছেন যে আমাদের মধ্যে যারা ভালো করেছে তাদের সবাইকে অগ্রগতি হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। আসলে ঘোষণা দিতেও খুব বেশি অসুবিধা নেই, আমি চাই যে তোমরা সবাই অগ্রগতি হও। কিন্তু আমি তোমাদের থেকে আরো একটা জিনিস অবশ্য জানতে চাই, সেটা হলো যে তোমরা তো চাও যে তোমরা যোগ্যতা অর্জন করেই অগ্রগতি হবে। তোমরা কি কেউ এমন আছো, কেউ চাও যে না আমার যোগ্যতা হয়নি তাহলে আপনি আমাকে অগ্রগতি করে দেন, এরকম কি কোনো সুযোগ আছে? তোমরা যদি তোমাদের মাথা নাড়াও অথবা করো তাহলে আমি অবশ্য দেখতে পাবো এবং আমাদের যারা দর্শকরা আছেন আমাদের ফেসবুকের মাধ্যমে দেখছেন তারাও দেখতে পাবে। তো তোমরা কি এমনটা চাও যে ভাইয়া আমার তো এখনো যোগ্যতা হয়নি, তো অথবা আপনারা যে পরীক্ষা নিয়েছেন, ভাইবা নিয়েছেন, সেখানে আমি ভালো করতে পারিনি, তারপরে আমাকে অগ্রগতি হিসাবে ঘোষণা দেওয়া হোক, এরকম কে কে চাও? হাত তুলতে পারো যে ভাইয়া আমি চাই যে। তাহলে তোমরা অনেকেই মাথা নাড়ছো আমি দেখতে পাচ্ছি, তার মানে তোমরা আসলে সবাই একমত যে আমরা যদি অগ্রগতি হই তাহলে অবশ্যই আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েই অগ্রগতি হব। তো সেই জায়গাতে আমি মনে করি যে আমরা চেয়েছিলাম যে সবাইকে আমরা অগ্রগতি ঘোষণা করব, তো স্বাভাবিকভাবে হয়তো দুই একজন তোমরা বাদ করতে পারো। তো যারা অগ্রগতি হবে তাদের জন্য অগ্রিম শুভকামনা থাকবে, আর যারা অগ্রগতি হতে পারবে না তারা এখনই আবার আমাদের অগ্রগতি পরীক্ষা শুরু হবে, তো তোমরা সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমি অগ্রগতি ঘোষণার দিকে যাব, আমি আর কথা বাড়বো না। আমি আবারও আমার শুরুর কথাটাই পুনর্ব্যক্ত করতে চাই যে আসলে ফুলকুড়ি আসর অনেক আশা নিয়ে, অনেক চেষ্টা করে, অনেক পরিশ্রম করে কিন্তু তোমাদের পেছনে অথবা তোমাদেরকে গড়ে তোলার জন্য। তো আশা করবো যে সারা জীবন তোমরা ফুলকুড়ি আসরের সাথে সম্পৃক্ত থাকবে, একজন ভালো মানুষ হবে এবং ফুলকুড়ি আসরের এই সুন্দর, সত্য এবং সুন্দরের যে আহ্বান আছে এটা তোমরা সবার মধ্যে ছড়িয়ে দিবে এবং আমরা যেন আজকের এই যে আজকের একটা আমি বলবো যে এটা তোমরা যারা এখন অগ্রগতি ব্যাচ গ্রহণ করবে, তোমাদের জীবনের এখন অনেকটা পথ বাকি, তোমাদের জীবন সবেমাত্র শুরু হচ্ছে। তো আমরা চাই যে আজকে তোমাদের এই অগ্রগতি ব্যাচ পাওয়ার মাধ্যমে, তোমাদের এই সম্মাননার মাধ্যমে, তোমাদের এই সম্মাননা পাওয়ার একটা যাত্রা শুরু হলো। আমরা চাই যে তোমরা বড় হয়ে দেশের জন্য, তোমার পরিবারের জন্য, বাবা মায়ের জন্য এর থেকে অনেক বড় সম্মান তোমরা বয়ে আনবে এবং আমরা চাই যে আজকে হয়তো খুব অল্প মানুষ তোমাদেরকে দেখছে, একদিন সারা পৃথিবীর মানুষ তোমাদেরকে দেখবে এবং তোমাদেরকে অভিনন্দন জানাবে, তোমাদেরকে বাহবা জানাবে। তো এইটার জন্য আসলে আমাদের ভারসাম্যপূর্ণ জীবন গঠন করার কোনো বিকল্প নেই, আমাদের সময়টাকে যথাযথভাবে ব্যবহার করার কোনো বিকল্প নেই এবং নিজের প্রতি যত্নবান হওয়ার কোনো বিকল্প নেই। আমরা এই লকডাউন পরিস্থিতি চলছে, আমরা বিভিন্নভাবে জানি যে এই সময়ে আমাদের অনেক শিশু কিশোররা গেমসে আসক্ত হয়ে যাচ্ছে, অনলাইন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে যাচ্ছে। তো আমরা বিশ্বাস করি যে আমাদের অগ্রগতি বন্ধুরা কখনোই এমন হবে না, তারা নিজেদের ভারসাম্যপূর্ণ জীবন গঠন করবে এবং নিজেকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করবে। তো এই আশাবাদ থাকবে, সবার জন্য শুভকামনা এবং তোমাদের যারা অভিভাবকরা রয়েছেন তাদের জন্য শুভকামনা থাকবে, তারা যেন আরো বেশি তোমাদের জন্য দোয়া করতে পারেন, তোমাদেরকে আরো বেশি তোমাদের প্রতি আরো যত্নশীল হতে পারেন এবং তোমরাও যেন তাদের যে আশা, আগ্রহ, প্রত্যাশা সেটা যেন তোমরাও পূরণ করতে পারো, সেই আশাবাদ আমি রাখছি। তো আমি আর খুব বেশি দেরি করছি না, আমাদের অনুষ্ঠান অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার মতো। আমাদের সম্মানিত প্রধান অতিথির কথা শুনেই আমাদের অনুষ্ঠান ইনশাল্লাহ শেষ হবে। আরেকটা বিষয়ে জানিয়ে রাখা দরকার যে তোমরা হয়তো ভাবছো যে ভাইয়া আমরা তাহলে
আমাদের ক্রেস্ট এবং অগ্রগতিক ব্যাচ কিভাবে পাবো। তো এইটার জন্য তোমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। আমরা একটু সুযোগ পেলেই ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই তোমাদেরকে ফিজিক্যালি ডেকে এরকম আরো বড় কোনো আয়োজনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা তোমাদেরকে তোমাদের হাতে তোমাদের ব্যাচ, সার্টিফিকেট এবং তোমাদের ক্রেস্ট তুলে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আশা করছি যে তোমরা এই বিষয়টুকু সহজভাবে মেনে নেবে। তো প্রিয় বন্ধুরা, আমি আর খুব বেশি দেরি করছি না, আমি তোমাদেরকে একটা স্লাইড শেয়ার করছি। তো আমার স্লাইডটা শেয়ার হলেই দুঃখিত, স্লাইডটা আসলে শুরু থেকে নেওয়া হয়নি, আমি শুরু থেকে স্লাইডটা শেয়ার করছি। তো আমি আশা করবো যে তোমরা কেউ মন খারাপ করবে না, এবং যারা অগ্রগতি হবে তারা চেষ্টা করবে তোমাদের এই যোগ্যতাটাকে আরো বেশি বৃদ্ধি করার জন্য, এবং তোমাদের এই যোগ্যতার আলো, তোমাদের এই সুন্দর কাজের আলো যেন সমাজে ছড়িয়ে পড়ে সেই চেষ্টা তোমরা করবে। তো এ পর্যায়ে আমি শেয়ার করছি। আশা করছি আমার স্লাইড দেখা যাচ্ছে। তো অগ্রগতিক সম্মাননা 2020 শুরুতেই যে অগ্রগতিক হতে যাচ্ছে তার নাম হচ্ছে, আমরা দেখব আচ্ছা ঠিক আছে। শুরুতেই যে বন্ধুটি অগ্রগতি হতে যাচ্ছে সে হচ্ছে আমাদের সবার প্রিয় আবু বকর সিদ্দিক শাহরিয়ার। সে হচ্ছে ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার ফুলপুরি দোলন চাপা আসরের পরিচালক, এবং তার পেশাগত লক্ষ্য হচ্ছে সে ইঞ্জিনিয়ার। আমাদের প্রথম অগ্রগতি 2020 সেশনে আমরা প্রথম অগ্রগতি পেয়ে গেলাম। এবার আমাদের দ্বিতীয় অগ্রগতি যে হবে, আমি তার নাম ঘোষণা করছি। সে হচ্ছে আমাদের অনেক প্রিয় ছোট্ট বন্ধু রিয়াদ হাসান রুদ্র, ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার বন্ধু, কুঞ্জলতা আসরের পরিচালক। তার পেশাগত লক্ষ্য হচ্ছে সে মহাকাশ বিজ্ঞানী হবে। আমরা রুদ্রকে দেখতে পাচ্ছি, তার অনেক হাসি হাসি মুখ। তো ঠিক আছে, এরপরে আমাদের যে বন্ধুটি অগ্রগতি হচ্ছে সে হচ্ছে তানজিল আহমদ, ঢাকা মহানগরী দিশারি শাখার বন্ধু, সন্ধ্যামালাতে আসরের পরিচালক। তার লক্ষ্য হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে সে। এরপরে আমরা যাকে দেখতে পাচ্ছি সে হচ্ছে আজহার মাহমুদ কাফি, কুমিল্লা মহানগরীর বন্ধু, ক্যামিলিয়া আসরের পরিচালক। তার লক্ষ্য ইঞ্জিনিয়ার হবে। এরপরে মুয়াজ আব্দুল্লাহ, ঢাকা মহানগরী দিশারি শাখার গোলাপপুরি আসরের পরিচালক। তার লক্ষ্য সে ব্যারিস্টার। তারপরে আছে মোহাম্মদ রেজাউল করিম, সে গাজীপুর মহানগরী হাসনাহিনা আসরের পরিচালক। তার লক্ষ্য প্রকৌশলী এবং উদ্যোক্তা হবে। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরের বন্ধু নাইম ইফতেখার তাসনিম, রাজশাহী মহানগরীর ঝুমকো জাভা আসরের পরিচালক। তার পেশাগত লক্ষ্য সেটা পাইলট হবে। এরপরে আমরা যাচ্ছি নাজমুস সাকিব, রাজশাহী মহানগরী রক্তকরবী আসরের পরিচালক। তার পেশাগত লক্ষ্য ডাক্তার হবে। এরপরে আমরা যাচ্ছি রহমতুল্লাহ আল আরাবি, রাজশাহী মহানগরী হাসনাহিনা আসরের পরিচালক। তার পেশাগত লক্ষ্য সেও ডাক্তার হবে। এরপরে মাহবুবুল হক সাইদি, কক্সবাজার শহর শাখার নয়নতারা আসরের সহকারী পরিচালক। তার পেশাগত লক্ষ্য, যদিও পেশাগত লক্ষ্য না, তার একটা লক্ষ্য আছে, সে রাজনৈতিক ব্যক্তিত্ব হবে। এরপরে শাহাদাত সাদিক আল নাহিয়ান, রাজশাহী মহানগরীর পলাশপুরী আসরের পরিচালক। পেশাগত লক্ষ্য ইঞ্জিনিয়ার হবে। এরপরে হারিস বিন জুনায়েদ, রাজশাহী মহানগরী কাঁঠাল চাপা আসরের পরিচালক। পেশাগত লক্ষ্য ইঞ্জিনিয়ার। তো এর মাধ্যমে সম্ভবত শেষ, নাকি আরো আছে? তোমাদের সবার নাম বলা শেষ? তোমাদের সবার নাম কি বলা শেষ, না কি আরো কেউ বাকি আছে? আমার মনে হচ্ছে শেষ, নাকি সোহেল ভাই, আবরার ভাই, সবার নাম বলা কি শেষ, না আরো আছে? এ পর্যন্ত শেষ, সবাই আশায় আছে আরো আসবে। দেখতে পারেন আছে কিনা আরেকটু।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে ট্রাই করছি যে আরো কেউ আছে কিনা। আমরা তো দেখেছি হারিস বিন জুনায়েদ রাজশাহী মহানগরীর কাঁঠালচা পারেশ্বরের পরিচালক, তার লক্ষ্য ইঞ্জিনিয়ার হবে। এরপরে আছে হলো মোহাম্মদ সিয়াম হোসেন রিফাত, রাজশাহী মহানগরী নাইট কুইন আসরের পরিচালক, সে সেনা কর্মকর্তা হবে, আর্মি অফিসার। তারপরে আছে মোহাম্মদ ওয়াহিদুজ্জামান কমল, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা হাসনাইন আসরের পরিচালক, তার পেশাগত অনেক চমৎকার লক্ষ্য, সে শিক্ষক হবে। এরপরে আছে এস এম মুস্তাসিম ফুয়াদ তারিফ, রংপুর মহানগরীর বেলিকুড়ি আসরের পরিচালক, তার লক্ষ্য সে ইঞ্জিনিয়ার হবে। এরপরে যে বন্ধুটি আছে সে হচ্ছে রাহিমুল ইসলাম হৃদয়, অনেক দূর পঞ্চগড় শাখার পলাশপুরি আসরের পরিচালক, সে শুধু ডাক্তার হবে না বরং আদর্শবান ডাক্তার হবে। এরপরে আছে মোহাম্মদ তারিকুল ইসলাম আফনান, চট্টগ্রাম মহানগরী সাগরিকার পদ্মবকুল আসরের পরিচালক, পেশাগত লক্ষ্য সেও ডাক্তার। এরপরে ফয়সাল মাহমুদ লাবিব, চট্টগ্রাম মহানগরী সাগরিকার শাপলা শালুক আসরের পরিচালক, তার পেশাগত লক্ষ্য সেনাপ্রধান। এরপরে আছে আরহাম সামিদ, চট্টগ্রাম মহানগরী সাগরিকা চম্পাকুলি আসর পরিচালক, তার পেশাগত লক্ষ্য সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এরপরে আছে তাসনিম আলম তাওসিফ, সবুজ কানুন রক্তজবা আসরের পরিচালক, পেশাগত লক্ষ্য ইঞ্জিনিয়ার হবে। এরপরে আনাস বিন বকর অভি, তার লক্ষ্য হচ্ছে সে বিসিএস ক্যাডার হবে এবং প্রশাসন ক্যাডারে সে কাজ করবে, সে আব্দুর রউফ আসরের পরিচালক। এরপরে তাওসিফ মুসাইয়ির রুসাফি, কক্সবাজার শহর শাখার বন্ধু, রক্ত গোলাপ আসরের পরিচালক, পেশাগত লক্ষ্য আদর্শ শিক্ষক। এরপরে মোহাম্মদ সাবির আহমান, বরিশাল মহানগরী শিউলিকুড়ি আসর পরিচালক, তার লক্ষ্য ইঞ্জিনিয়ার হবে। তো এর মাধ্যমে এখন কি শেষ নাকি আরো কেউ বাকি আছে? সম্ভবত সবার নামই ঘোষণা হয়ে গেছে, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের নাম ঘোষণা করা হয়নি তাদেরকে আরেকটু চেষ্টা করতে হবে আমাদের এই বছরের যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য, তাদেরকে আরেকটু কষ্ট করতে হবে, কষ্ট করে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তো এরকম সম্ভবত আমাদের খুব বেশি বন্ধুরা বাকি নেই, হয়তো আরো জানি যে আমাদের পরীক্ষার্থী ছিল হচ্ছে 30 জন, 30 জনের মধ্যে থেকে আমাদের আরো হচ্ছে 5-6 জন বন্ধু বাদ পড়েছে। তো আমি তাদেরকে বিনীতভাবে বলবো যে তোমরা কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু এই বছরে আবারও পরীক্ষা আসছে, ঈদের আগেই হয়তো বা আবার পরীক্ষা শুরু হবে। তো তোমরা একটু কষ্ট করে প্রস্তুতি নেবে, আশা করছি যে তোমরা ভালো করতে পারবে। সবার জন্য শুভকামনা থাকবে, দোয়া থাকবে। আমি আবারও বলতে চাই যে তোমরা সবাই বড় হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে, তোমাদের পরিবারের মুখ উজ্জ্বল করবে, এবং আমরা ফুলকুড়ি আসর তোমাকে নিয়ে গর্ব করব, এবং তোমার বাবা মা তোমার জন্য, তোমার প্রতিবেশীরা তোমার জন্য অনেক বেশি দোয়া করবে। তো সবার জন্য শুভকামনা, আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আসরের সম্মানিত প্রধান পরিচালক ভাইয়াকে, এবং অবশ্যই অভিনন্দন জানাচ্ছি আজকে যারা চৌখস হিসেবে নাম লিপিবদ্ধ করলো এবং ফুলকুড়ির সর্বোচ্চ সম্মাননা সেই জায়গায় উপনীত হলো। সবাইকে ফুলকুড়ি আসরের পক্ষ থেকে অভিনন্দন। আসলে অনেক কষ্টের পরে, দীর্ঘ সময় অপেক্ষার পরে, কয়েক ধাপে পরীক্ষা দেওয়ার পরে আজকে তাদের এই সফলতা। আর ভাইয়া ইতিমধ্যে বলেছে যে যারা চৌকস অগ্রগতি হতে পারেনি তারা নিশ্চয়ই অবশ্যই যোগ্য, তবে কিছু বিষয়ে নিশ্চয়ই তাদের ঘাটতি হয়তো বা রয়ে গেছে, যেহেতু তারা লিখিত পরীক্ষা এবং প্রি ভাই বা উত্তীর্ণ করে এখানে এসেছিল, তার মানে অবশ্যই তাদের যোগ্যতা কিছুটা অবশ্যই আছে। তবে যে ছোট ছোট বিষয়গুলোতে তাদের ঘাটতি রয়ে গেছে সেগুলো পূরণ করে খুব দ্রুতই এই মাসে আবার নতুন করে অগ্রগতিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে, সেখানে অংশগ্রহণের সুযোগ থাকবে। আশা করি আজকে যারা এখানে অগ্রগতিক হতে পারেনি সবাই সেখানে অংশগ্রহণ করবে এবং সেই ঘাটতিগুলো পূরণ করে অগ্রগতিকের খাতায় নাম লেখাতে পারবে। এই পর্যায়ে আমরা একটু অনুভূতি শুনবো। আমরা একটু অনুভূতি শুনতে চাই, যারা অগ্রগতিক হয়েছে তাদের অনুভূতি শুনবো। প্রথমেই অনুভূতি আসলে সবাই বলতে চাই তাদের অনুভূতিটা কেমন যারা অগ্রগতিক হয়েছে, যে দীর্ঘ একটা কষ্টের সময় পার করে, দীর্ঘ স্ট্রাগল পার করে, অনেকগুলো পরীক্ষা পার করে এখানে আসতে হয়েছে। এখানে অনেক অনুভূতি থাকবে আসলে, হ্যাঁ, অনেকের মিশ্র অনুভূতি থাকবে, অনেকের ভালো লাগার বিষয়গুলো কাজ করবে, অনেক কষ্ট হয়েছে নিশ্চয়ই।
তারপরে আজকের এই সফলতা। আসলে এখানে অনুভূতিগুলো ঠিক যেমন বলেও শেষ করা যাবে না, আবার অনুভূতি ব্যক্ত করাটাও কঠিন হবে। একটা আনন্দের মুহূর্ত বলবো আমি এটা। কষ্টের পরে সফলতা যখন আসে তখন খুব একটা আনন্দের মুহূর্ত নিশ্চয় এটা। তারপর আমি কয়েকজনের অনুভূতি শুনবো। প্রথমেই অনুভূতি নিয়ে আসছে আমাদের কক্সবাজারের বন্ধু মাহবুবুল হাসান সাইদি। মাহবুবুল হাসান সাইদিকে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। তুমি কি শুনতে পাচ্ছ ভাইয়া? মাহবুবুল হাসান সাইদি, আমাকে কি শুনতে পাচ্ছ? আচ্ছা, সম্ভবত কানেকশনের প্রবলেম। আমরা অন্য কারো কাছে যাই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ওয়াহিদুজ্জামান কমল, আমাদের চাঁপাইনবাবগঞ্জের বন্ধু এবং নতুন অগ্রপথিক। ভাইকে অভিনন্দন। আমরা ভাইয়ার কাছ থেকে অনুভূতি শুনতে পারি। ওয়াহিদুজ্জামান কমল, তোমার অনুভূতি ব্যক্ত করতে পারো তুমি। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইয়া। অগ্রগতি খুঁজে পেরে খুব আনন্দিত লাগছে, আবার যারা হতে পারেনি তাদের জন্য কষ্ট হচ্ছে। যদি নিজে না হতে পারতাম তাকে কেমন লাগবে একটা মনে হচ্ছে। আবার যে অগ্রগতি হলাম, এখন আমার উপর অনেক বড় একটা দায়িত্ব আসছে, সেই দায়িত্বটা পালন করতে পারি যাতে, সেই জন্য সবার কাছে দোয়া চাইবো। অগ্রগতিকে সম্মানটা যাতে রক্ষা করতে পারি, সেই দোয়া আপনার সাথে কামনা করছি। জি, ধন্যবাদ ভাইয়াকে। কমল ভাইয়াকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই পর্যায়ে অনুভূতি শুনবো নাজমুস সাকিব, রাজশাহী মহানগরী। নাজমুস সাকিব, কি আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমার অগ্রগতি খুবই ভালো লাগছে এবছর। গত 1 বছর ধরে আমি অগ্রগতি পরীক্ষা চলছিল, তো করোনার কারণে হয়নি। তো এবার অগ্রগতি খুবই ভালো লাগছে। যদি সেটা সরাসরি হতো তাহলে আরো ভালো লাগতো, কিন্তু পরিস্থিতি খারাপ থাকার কারণে সেটা হয়নি। তো অনলাইনে সেই অগ্রগতি ঘোষণা দেওয়া হয়েছে, এর জন্য আমি খুব খুশি। আর অগ্রগতি হওয়ার পরে আমার আরো দায়িত্ব বেড়ে গেছে, সেই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করব এবং নিজের অগ্রগতির মান বজায় রাখার চেষ্টা করবো। এবার আমি কথা শেষ করছি। ধন্যবাদ ভাইয়াকে। আমরা আসলে আরো অনেক অনুভূতি শুনতে পারতাম, কিন্তু আমাদের অনুষ্ঠান অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় 1.5 ঘন্টার অধিক সময় অনুষ্ঠানের অতিবাহিত হয়েছে। আমরা অনুষ্ঠানকে আর দীর্ঘ করব না। আমরা এখন একজন অভিভাবকের অনুভূতি শুনবো। আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন আমাদের নতুন অগ্রপথিক হারিস, এবং হারিসের সাথে দেখতে পাচ্ছি আমরা হারিসের আব্বুকে। আমরা একটি অভিভাবকদের অনুভূতি আমাদের হারিসের আব্বু মোহাম্মদ জুনায়েদ নোমানী, বিশিষ্ট ব্যবসায়ী, তিনি যুক্ত হয়েছেন রাজশাহী থেকে। আমরা শ্রদ্ধেয় অভিভাবকের কাছ থেকে তার অনুভূতি শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া আল্লাহ। 2 রাকাত নফল আমি যখন শুনেছি নফল নামাজ আদায় করেছি, যদিও আমাদের শুকরিয়া আদায় করার যোগ্যতা নাই, আল্লাহ শুকরিয়া আদায় করার যোগ্যতা নাই। দ্বিতীয় কথা হলো, যারা এখানে এই পর্যন্ত আসার পেছনে যাদের শ্রম সাধনা আছে, আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দান করেন। আচ্ছা, সবচেয়ে বড় কথা যে একটা পিতার সফলতা একটা সুসন্তান বলতে কেউ হয়তো মনে করবে যে পৃথিবীতে অনেক ভালো রেজাল্ট করলো, ভালো চাকরি করলো, ভালো পয়সা আলা হলো, যাই হোক, এটা আমি কিন্তু এটাকে সফলতা মনে করি না। আমি সফলতা মনে করি পরকালীন সফলতা, তার সাথে এখানে পৃথিবীতে আল্লাহ যা দিবে তাতে আলহামদুলিল্লাহ। কারণ ইহকাল অনেক, পরকাল কিছু নাই, ওটা সব শেষ। আর আলহামদুলিল্লাহ আমি একটু প্রথম জীবনে চিন্তায় ছিলাম যে আমি দুইটাকে এক ট্রেনে এক বগিতে রাখতে পারবো কিনা।
আল্লাহর কোটি কোটি শুকরিয়া আপনাদের উছিলায় আপনারা যে সংশোধনা দিচ্ছেন এজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা আপনাকে ধন্যবাদ চাইতে আপনার পরকালে আল্লাহ প্রতিদান দেন, সেটা আরো সবচেয়ে বড়, সেটা আমি চাইছি। এখন হলো যে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর এইরকম সৌভাগ্য আমি মনে করি যে পুত্রের চাইতে পিতা মাতার, কারণ বর্তমান জামানায় যে অবস্থা চলছে, আজকে এরা যদি এই প্রতিষ্ঠানে সম্পৃক্ত না থাকতো, আপনারা আলহামদুলিল্লাহ যদি এর পিছিয়ে সংশোধনা না দিতেন, হয়তো বা অন্যের ছেলেপেলের জন্য আজকে টেলিভিশনে পত্রিকায় যা যা দেখছি হয়তো বা আমার ক্ষেত্রেও তাই দেখতে হতো। এজন্য আপনাদের যে শ্রম সাধনা, এর বিনিময় আমি কোনো ধন্যবাদ অথবা পরকালীন সফলতা চাইও এখানেও শেষ করা যাবে না, যেমন শেষ করা যাবে না আল্লাহ শুকরিয়া আদায় করি। তো আমি দোয়া করি যে আল্লাহ তার আরো উত্তরোত্তর সফলতা দান করুক। এরা যত দায়িত্ব পাবে তত ভালো থাকবে ইনশাআল্লাহ। কারণ কেউ যদি কাজে থাকে তাহলে তার কিন্তু শয়তানি মানে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। শয়তান কিন্তু তখন সুযোগ কম পায় যখন কাজে ব্যস্ত থাকে। আর যদি হয় এরকম একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান পরকাল ভিত্তিক এও জীবনের সকল কার্যক্রম পরিচালিত হয়, আর পৃথিবীতে এই বাংলাদেশের মানুষরা যদি সত্যিকার অর্থে এরকম একটা প্রতিষ্ঠানের সত্যিকার অর্থে যদি জানতে পারতো, আমার মনে হয় সবাই হুমড়ি খেয়ে পড়তো যে এখানে টাকা লাগুক, আমরা এখানে দিয়ে, বাধা আসুক আমরা এখানেই থাকবে, যত বিপত্তি আসুক এখানেই থাকবে। ঠিক আছে, কারণ এখানে আসতে গেলে বাধা বিপত্তির তো ব্যাপার আছে। এক, দুই হলো যে ওরা এখানে গেছে সব যত ঈদ দিকে উঠছে তত আমরা যদি মনে করি যে আমাদের কোনো কার্যক্রম, আমি আমার ব্যবসার কার্যক্রমের সাথে ওদেরকে কখনো আমি সহজে সম্পৃক্ত করি না, মানে কি করার চিন্তা এখন আপাতত করিনি। কোনো একটা আমার খাওয়ার পোষানো এরকম ব্যতীত আর কোনো কাজ, আর হয়তো কোনো এক জায়গায় খুব জরুরি কেউ, আমি তখন অসুস্থ, আমার পা ভেঙে গেছে, এতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো একটু সমস্যায় আছে, সে কারণে আমি যাইতে পারি, তখন এর ব্যতীত আমি ওদেরকে বলেছি তোমরা এই দিকেই থাকো। আরো আমার যারা বন্ধু, যেসব বন্ধু ছেড়ে পেলে এখনো সম্পৃক্ত করেনি, আমি ওদেরকে ঠিকানা করে দিচ্ছি যে তোমরা ওর কাছে যায়, ওই ছেলে ওদেরকে বলেছি যে ভাই ইতিহাস পিছনের দিক টাকা দেখেন, যারা মনে করেছে যে আমরা তো সংগঠনের সাথে আছি এগুলা ওরাও যাবে, তাদের দেখেছি একেবারে সব ভ্যানিশ শেষ। ওনারা কেউ ইন্তেকাল করেছেন, কেউ বাইসে আছেন, কিন্তু এখন হাহুতাশ করেন। এই হাহুতাশ করার আল্লাহ আমাকে অন্তত মুক্তি দিছে, এটা হলো শুকরিয়া। আর আপনাদেরকে আপনাদের সকলের প্রতি সালাম থাকলো। আর এই যে যারা শুনছেন প্রত্যেকের যদি সুযোগ হয় আসলে আমাদের ভাষায় আপনাদের সব দাওয়াত থাকলো ইনশাল্লাহ। আর আমরা সদস্য হয়ে গেলে ইনশাল্লাহ হয়ে গেলে আমি আপনাদের যারা এই শিব মহানগর এবং ফুলপুরি যারা আছে আমি ইনশাল্লাহ করাবো আমার খুশিতে। ঠিক আছে, যে খুশি যেটা ওটা তো আলাদা, আর এই খুশি এমনি ন্যূনতম যেটাকে চা বলে না, সেরকম ইনশাল্লাহ করবো। আপনাদের অশেষ ধন্যবাদ, দোয়া রাখেন আমাদের জন্য। আর আমি চাই সকলের প্রতি আপনারা নজর দিয়ে রাখবেন, কারণ এখন যে জামানা, সে জামানা তো সম্পূর্ণ মানে শুধু শয়তানের লীলা খেলা, শয়তানের চারিদিকে শয়তানের লীলা খেলা, তো এগুলাকে দেখে রাখছেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অভিভাবককে আমাদের সাথে যুক্ত হয়ে অনুভূতি ব্যক্ত করার জন্য।
যারা নতুন আজকে অগ্রপথিক হয়েছো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অভিভাবকের কথা থেকে যে আসলে একজন অগ্রপথিকের থেকে অথবা একজন ফুলকুড়ির থেকে এক্সপেকটেশনটা কতটুকু। চাওয়া পাওয়াটা আসলে অনেক বেড়ে যায় যখন অগ্রপথিক হয়, তখন চাওয়া পাওয়াটা অনেক বেশি বেড়ে যায়। পরিবারের কাছে সে সবচেয়ে বেশি ভালো সন্তান হবে, হ্যাঁ, দেশের কাছে সবচেয়ে বেশি ভালো নাগরিক হবে, ফুলকুড়ির জন্য সবচেয়ে বেশি ভালো সংগঠক হবে। তো এই কয়েকটা বিষয়ে সবকিছুতেই অনুকরণীয় হতে হবে। আমাদের মিজান ভাইও যেরকম করে বলেছিলেন অনুকরণীয় হতে হবে। তো আজকে যারা অগ্রপথিক হয়েছো তোমরা অন্যদের জন্য অনুকরণীয় হবে, সবার চাওয়া পাওয়া পূরণ করবে, নিজেদেরকে আরো বেশি উন্নত করবে। এই চাওয়াই থাকবে ফুলকুড়ি আসরের পক্ষ থেকেও। আর এছাড়া আসলে এখানে যারা আজকে অগ্রপথিক হয়েছে সবার অনুভূতি শুনতে পারলে খুব বেশি ভালো হতো। সবাই অনুভূতি ব্যক্ত করার জন্য নিশ্চয়ই উদ্গ্রীব, অনেকের মনে অনেক কথা অনুভূতি ব্যক্ত করার মতো, কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমরা আজকে আর কোনো অনুভূতি শুনতে পারছি না। ইনশাআল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানে সবার অনুভূতি শোনার চেষ্টা করব। যখন আমাদের সরাসরি যে অনুষ্ঠানটা হবে সেখানে ব্যাজ এবং ক্রেস্ট তুলে দেওয়া হবে, নিশ্চয় হয়তো বা তোমরা সেখানে ফুলকুড়ি আসরের উপদেষ্টা সভাপতির কাছ থেকে গ্রহণ করবে তোমরা এবং প্রধান পরিচালক তোমাদের ব্যাজ পরিয়ে দেবে। সেখানে সম্ভব হলে তোমাদের অনুভূতি আবার শোনা হবে। আমরা এ পর্যায়ে অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যের দিকে যাব। নিশ্চয়ই তোমরা অপেক্ষা করছো। প্রধান অতিথি আমাদের অনুষ্ঠানের শুরু থেকেই আমাদের সাথে উপস্থিত হয়ে সময় দিয়েছেন অনেক ব্যস্ততার মাঝে, এই জন্য অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের প্রধান অতিথির দিকে যাব। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখছে আসরের সম্মানিত প্রাক্তন প্রধান পরিচালক, উপদেষ্টা পরিষদের সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জয়নুল আবেদিন আজাদ। জয়নুল আবেদিন থেকে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুলকুড়ি আসরের বর্তমান প্রধান পরিচালক এবং সাবেক প্রধান পরিচালক এবং যিনি অনুষ্ঠান সঞ্চালন করছেন এবং যারা আজকে অগ্রপথিক প্রদান অনুষ্ঠানে অনলাইনে যোগদান করেছেন, ফুলকুড়ি আসরের প্রিয় সদস্য ভাইয়েরা এবং সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনাদের সবাইকে অনেক অভিনন্দন। আসলে আমরা একটা পরিবেশে আছি, সেটা ফুলকুড়ির পরিবেশ। এটা আমাদের একটা নিজস্ব পরিবেশ। এরপরে বৃহত্তর সামাজিক পরিবেশ আছে, রাষ্ট্রিক পরিবেশ আছে এবং আছে বৈশ্বিক পরিবেশ। ফুলকুড়ি আসরের যে পরিবেশ সেটাও নানা মাত্রায়। এখানে সদস্য আছে, কর্মী আছে এবং আজকে আমরা অবলোকন করলাম অগ্রপথিকদের একটি পরিবেশ। বিভিন্ন স্তর অতিক্রম করে পরীক্ষায় অবতীর্ণ হয়ে অগ্রপথিক ব্যাজ অর্জন করতে হয়। আমি শুরুতে একটি শব্দ উচ্চারণ করেছিলাম, সেই শব্দটি হলো পরিবেশ। আসলে আমাদের বেড়ে ওঠা একটি পরিবেশের মধ্যে। আমরা কি লক্ষ্য করেছি আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটা তো মহাবিশ্বের ছোট্ট একটি গ্রহ। পৃথিবী নামক এই গ্রহকে মহান আল্লাহ, মহান স্রষ্টা মানব বান্ধব করে সৃষ্টি করেছেন। আমরা যদি উপরে তাকাই, আকাশকে দেখি এবং আমরা আমাদের নিজের যে অবস্থান, আমরা সেখানে আঙিনা দেখি, আমরা মাটির উপর দাঁড়িয়ে আছি। এর পাশে আছে নদী, সাগর। আকাশ, আঙিনা, সাগর নিয়ে আমাদের পরিবেশ। এই পরিবেশ যখন দূষিত হয় তখন আমাদের জীবনযাপন, বেঁচে থাকা এটা আনন্দময় হয় না। অথচ স্রষ্টা এই পরিবেশকে মানব বান্ধব করে সৃষ্টি করার পরেও মানুষ যখন ভুল পথে যায়, যখন বিজ্ঞানের অপব্যবহার করে, যখন জীববৈচিত্র্য এবং পরিবেশের উপর অত্যাচার অনাচার করে, তখন আমাদের পরিবেশ দূষিত হয়। এটা আমাদের অর্জন। তেমনি ভাবে আমাদের পারিবারিক পরিবেশ, সামাজিক পরিবেশ, শিক্ষার পরিবেশ, সংস্কৃতির যে পরিবেশ, এগুলো যদি দূষিত হয়ে যায়
তাহলে আমাদের জীবনযাপন আনন্দময় হয়। দূষণে দূষণে আমরা রুগ্ন হয়ে পড়ি, আমরা অসুস্থ হয়ে পড়ি। ফুলকুরি আসরের লক্ষ্য একটি সুন্দর পৃথিবী গঠন করা। তাই আমাদের বারবার পরিবেশের কথা বলতে হয়, আমাদের বারবার পরিবেশের কাছে ফিরে যেতে হয়। আজকে যারা তোমরা অগ্রপথিক ব্যাচ পেয়েছ, তারা নিশ্চয় একটা পরিবেশের মধ্যে তোমরা বেড়ে উঠেছ। এই পরিবেশে তোমাদের অনেক যুদ্ধ করতে হয়েছে, এবং মানুষের জীবন আসলে একটা অব্যাহত সংগ্রামের না। ছোটবেলায় এক ধরনের সংগ্রাম, ফুলকুরি আসরের সদস্যদের এক ধরনের সংগ্রাম, ফুলকুরি আসরের কর্মীদের এক ধরনের সংগ্রাম, ফুলকুরি আসরে যারা ভবিষ্যতে সৈন্যপত্রের দায়িত্ব গ্রহণ করবে, যারা অগ্রপথিক হলে তাদের আরেক ধরনের সংগ্রাম, যারা তোমাদের ভাইয়ারা আছেন, যারা স্বেচ্ছাসেবী, নিঃস্বার্থভাবে নিজেদের সময় দিচ্ছেন, পরিশ্রম দিচ্ছেন, ঘাম ঝরাচ্ছেন, তাদের এক ধরনের সংগ্রাম, এবং যিনি প্রধান পরিচালক তার আরেক ধরনের সংগ্রাম। এবং এই সংগ্রামকে সহযোগিতা করে যাচ্ছেন আমাদের সম্মানিত অভিভাবকরা। তাদের জীবন সংগ্রামের রং রূপ আবার অন্যরকম। আমি আবার উচ্চারণ করতে চাই পরিবেশের কথা। আমরা যেই কাজ করি না কেন, আমরা সমাজের যে স্তরে যাই না কেন, আমরা কিন্তু একটি গৃহ থেকে বের হই। আজকের আমাদের যে সমাজ, আমি যে শহরে বসবাস করছি, সেটা কর্মচঞ্চল। প্রত্যেকটি মানুষ একটি গৃহ থেকে, একটি পরিবার থেকে বের হয়েছে। প্রথমেই আমাদের পরিবারের গৃহের যে পরিবেশ, সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং সেই লক্ষ্য রাখার সূত্র, প্রথম কাজটি হলো নিজের দিকে লক্ষ্য করা। আমার মধ্যে যে পরিবেশ, আমার দৈহিক যে সৌষ্ঠব, আমার মানসিক যে অবস্থান, আমার আত্মিক যে পবিত্রতা, এসব মিলিয়ে আমি একজন মানুষ। এটা হলো আমার মানবিক পরিবেশ। আমি ঠিক আছি তো? আমি ঠিক থাকলে আমার পরিবার সুন্দর হবে, পারিবারিক পরিবেশ সৌরভে ভরে উঠবে। আর যখন আমি যখন পরিবার থেকে বের হয়ে সমাজে ছড়িয়ে পড়ব, আমি সুরভূত হলে আমার সৌরভে সমাজ সুরভিত হবে। পরিবেশ কোনো আকস্মিক বা হঠাৎের বিষয় না, পরিবেশ হলো পরিগঠনের বিষয়, যেটা আমাদের মূল মন্ত্র নিচকে বলে, আমাদের স্লোগান, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিচকে বলে। তাই বারবার আমাদের পরিবেশের দিকে ফিরে আসতে হবে। আজকে যারা অগ্রপথিক ব্যাচ পেয়েছে, তাদের অনেক পরীক্ষা অবতীর্ণ হতে হয়েছে, তাদের শিক্ষা সাহিত্যে অবদান রাখতে হয়েছে, সংস্কৃতিতে অবদান রাখতে হয়েছে, কৃষি শিল্প বিজ্ঞানে অবদান রাখতে হয়েছে, খেলাধুলা ও ব্যায়ামে অবদান রাখতে হয়েছে, সমাজসেবে অবদান রাখতে হয়েছে। অর্থাৎ আমাদের এই পরিবেশ শুধু স্লোগানে মুখর হলি গড়ে উঠবে না, আমাদের পরিবেশকে সুরভিত মানসম্পন্ন করতে হলে আমাদের অবদান রাখতে হবে, প্রতিভার স্বাক্ষর রাখতে হবে। আমরা এই 5টি বিভাগের কাজের মাধ্যমে আমাদের শিশু কিশোরদের পরিবেশ আমরা সুন্দর করতে চাই, বিকশিত করতে চাই, মানে উত্তীর্ণ করতে চাই, এবং এর প্রভাব অবশ্যই সমাজে পড়বে। এই পৃথিবীর পরিবেশ যখন সুন্দর হবে, আমরা বোধহয় তখন পরকালের যে অনন্ত জগতে যে বেহেশতের উদ্যান পরিবেশ, সেটা বোধহয় অর্জন সক্ষম হবে। তাই বারবার আমাদের ব্যক্তিগত পরিবেশ, পারিবারিক পরিবেশ, সামাজিক পরিবেশ, বৈশ্বিক পরিবেশের দিকে আমাদের তাকাতে হবে। আমরা এখন করোনা কালে বসবাস করছি, পরিবেশটা কেমন? আমরা লকডাউনে, শাটডাউনে বিপর্যস্ত। এই পরিবেশ আমাদের কাঙ্ক্ষিত নয়, কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি আমরা কেন করোনা কালে অবতীর্ণ হলাম? কেন করোনা আমাদের আক্রমণ করলো? এই ক্ষুদ্র অনুজীব আমরা দেখি না, অথচ যারা এই সভ্যতাকে শাসন করছেন, যারা বিলিয়ন ট্রিলিয়ন ডলার দিয়ে পারমাণবিক অস্ত্র বানাচ্ছেন, যারা প্রবৃদ্ধি অর্জনের নামে প্রকৃতি ধ্বংস করছেন,
যারা বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যকে আঘাত হানছেন, যারা বন্য প্রাণীর ব্যবসা করছেন, এই প্রাকৃতিক ভারসাম্যহীনতা বন্য প্রাণীর ব্যবসা থেকে তো আবির্ভাব, আমরা সেখানে কি অবদান রাখলাম? মহান স্রষ্টাকে আমাদেরকে সৃষ্টি করেছেন পরিবেশ ধ্বংস করার জন্য, জীব বৈচিত্র্যের ভারসাম্য বিনষ্ট করার জন্য। আসলে আমরা ভুল কাজ করছি। এখন বিজ্ঞানের অপব্যবহার হচ্ছে, ফলে এই সভ্যতা পরিণত হয়েছে মারণাস্ত্র সভ্যতা। এমন সভ্যতা আমাদের কাম্য নয়। তাই ফুলকুরি আসরের আমি যেটা লক্ষ্য হিসেবে বিবেচনা করি সেটা হলো সুন্দর পৃথিবী গড়ার আগে নিজকে গড়া। নিজকে গড়ার অর্থ হলো একটি সুন্দর মানুষ হিসেবে গড়ে আমার চারপাশের যে পরিবেশ সেটাকে সুন্দর করে গড়ে তোলা। সেটা শিক্ষা সাহিত্য হতে পারে, সংস্কৃতি হতে পারে, কৃষি শিল্প বিজ্ঞান হতে পারে, খেলাধুলা হতে পারে, সমাজসেবা হতে পারে। আজকে যারা অগ্রগতি পেয়েছ তাদের আকাঙ্ক্ষার কথা আমরা জেনেছি। কেউ পাইলট হতে চেয়েছো, কেউ শিক্ষক হতে চেয়েছো, কেউ ডাক্তার হতে চেয়েছো। এটা তো অনেক স্বপ্নের বিষয়। এই স্বপ্নের বিষয়গুলো অবশ্যই ফলবান হবে। সেখানে তোমাদের যা আজকের পবিত্র আকাঙ্ক্ষা সেটা যেন তোমরা ধারণ করতে পারো, সেই দোয়া করি। আসলে এই পৃথিবীর যে দুরবস্থা বর্তমানে, যে বিপর্যয়, সেটা আমাদেরই অর্জন, হাতের অর্জন, ভুল সভ্যতা, ভুল সংস্কৃতির অর্জন। ফুলকুরি আসরে যারা সদস্য, যারা অগ্রগতি হলে আমরা আশা করব তোমরা বিজ্ঞানী হবে, বিজ্ঞানকে তোমরা মানব কল্যাণে ব্যবহার করবে। তোমরা ডাক্তার হবে, কিন্তু তোমরা এই চিকিৎসা পেশাটাকে বাণিজ্য কেন্দ্রিক করবে। তোমরা শিক্ষক হবে, মানুষের মধ্যে শুভ ভাবনা তোমরা উদ্ভাবন ঘটাবে। আমরা পরিবর্তন চাই, মন্দের জায়গায় যেটা ভালো তার প্রতিষ্ঠার পরিবর্তন আমরা চাই। কথা আর বাড়াবো না। আশা করব ফুলকুরি আসরের যে তৎপরতা এবং আজকে যারা অগ্রপথিক ব্যাজ নিলে, এটা কোনো শুধুই শোভন বিষয় নয়, এটা একটা দায়িত্ব অর্জন। যারা অগ্রপথিক ব্যাজ পেলে তারা দায়িত্বকে অনুভব করবে, উপলব্ধি করবে, ফুলকুরিকে সমৃদ্ধ করবে, নিজের পরিবারকে সমৃদ্ধ করবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে, প্রিয় সদস্যকে তোমরা বিশ্ব দরবারে মর্যাদার আসনে উড্ডীন করবে। আর যে সমস্ত প্রতিযোগী ভাইয়েরা আজকে অগ্রপথিক ব্যাজ অর্জনে সক্ষম হবে, তাদের জন্য আশাবাদের বহু বিষয় আছে। প্রথম বিষয় হলো তোমরা যে একটি সুন্দর প্রতিযোগিতা অবতীর্ণ হয়েছ। এই সমাজে, এই দেশের কয়জন শিশু কিশোর এমন একটি সুন্দর প্রতিযোগিতা অবতীর্ণ হতে পেরেছে? প্রতিযোগিতা বিজয়ের চাইতে প্রতিযোগিতা অংশগ্রহণ শ্রেয়, এটা আমরা বিবেচনা করি। তোমরা সুন্দরের মিছিলে অংশগ্রহণ করেছো এবং তোমাদেরও ভবিষ্যতে সাফল্য কামনা করে, ফুলকুরি আসরের সাফল্য কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ফুলকুরি আসর জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথিকে তার গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য। এই মাঝে আমাদের আজকের এই অগ্রপথিক ব্যাচ ঘোষণা অনুষ্ঠান শেষ হচ্ছে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাব। এতক্ষণ পর্যন্ত অনুষ্ঠানের শুরু থেকে আমাদের সাথে উপস্থিত ছিলেন আসরের প্রাক্তন প্রধান পরিচালকবৃন্দ। প্রধান পরিচালকদের মধ্যে এস এম মিজানুর রহমান ভাই এবং জানুল আবেদিন আজাদ ভাইয়া ছিলেন, এবং আসরের সম্মানিত সহকারী প্রধান পরিচালক এবং প্রধান পরিচালক উপস্থিত ছিলেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সাথে ফেসবুকে আরো যুক্ত ছিলেন অনেক দর্শক, তারা আজকে অতিথিদেরকে, আজকে যারা অগ্রগতিক হয়েছে তাদেরকে উৎসাহিত করেছেন, তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসরের প্রধান পরিচালক ভাইয়ের কাছে যাব অনুষ্ঠানের সমাপনী কথা রাখার জন্য। জি, আমি আবারও অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশেষ অতিথি অনেকক্ষণ থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় বন্ধুদেরকে, যারা তোমরা দীর্ঘ 1 বছর চেষ্টার পরে, 1 বছর ঠিক না, প্রায় 1.5 বছর চেষ্টার পরে তোমরা আজকে অগ্রগতি হতে পেরেছো। আর
যারা অগ্রগতি হতে পারোনি তাদের উদ্দেশ্যে তো আমি বলেছি একটু আবার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরাও হয়ে যাবে। তো সবাইকে শুভকামনা। আমরা কেউ লিভ নিব না, আমাদের ফেসবুক লাইভটা এখানেই শেষ হচ্ছে। সবাইকে কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।